আজকে আমাদের বিষয় নাগরিক ক্ষেত্রগুলিতে যে সমস্ত পরিবেশগত সমস্যা দেখা দেয়। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি বলেছি যে এর পরবর্তী দিন আমরা নাগরিক ক্ষেত্রে যে বর্জ্যের সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরুতে একটু বুঝে নিই যে নাগরিক ক্ষেত্র বা নগর, আরবান এরিয়াজ, এইটা আমরা ঠিক কি বুঝি, এটার দ্বারা আমরা ঠিক কি বুঝব। এখন পৃথিবীর বিভিন্ন দেশে নগর হিসেবে গণ্য করতে গেলে একটি স্থানকে, একটি বসতিকে নগর হিসেবে গণ্য করতে গেলে তার নানা রকমের শর্ত রয়েছে, নানা রকমের শর্ত, এবং সেই শর্তটা খুব পরিবর্তনশীল। ভারতবর্ষে নাগরিক জনসংখ্যা বা একটা নগর অঞ্চল, সেটা যেভাবে বোঝানো হয়, সুইজারল্যান্ডে তার থেকে অনেক তফাৎ আছে, আমেরিকাতে তার থেকে তফাৎ আছে, নিউজিল্যান্ডে তার থেকে তফাৎ আছে। অর্থাৎ এটা না একেবারে দেশ নির্দিষ্ট। যে দেশ বা যে অঞ্চলে আমি দেখছি, যে অঞ্চল সম্পর্কে আমি কথা বলছি, সেই অঞ্চলের নির্দিষ্ট কিছু আইন কানুন নিয়ম থাকে, সেই অনুযায়ী একটা আরবান রিজিয়ন, আরবান এরিয়া বা নাগরিক অঞ্চল, একটা সিটি, টাউন, এগুলোকে ডিফাইন করা হয়। তো মুশকিল হচ্ছে যে ভৌগোলিক হিসেবে আমরা কিভাবে একটা নগরকে দেখব, নগরকে কিভাবে চিহ্নিত করব। নগরকে চিহ্নিত করতে গেলে আমাদেরকে অবশ্যই ওই কতগুলো স্ট্যান্ডার্ডাইজড প্যারামিটার রয়েছে বা মাপকাঠি রয়েছে, সেই মাপকাঠির বিচারে দেখতে হবে। যেমন সাধারণভাবে যদি বলি যে একটা স্থান, সেখানের জনঘনত্ব কতটা, জনঘনত্ব যদি প্রতি বর্গ কিলোমিটারে 400 বা তার বেশি হয়, তাহলে আমরা সেটাকে একটা নাগরিক অঞ্চল বলতে পারি। আমরা সামগ্রিক জনসংখ্যা দেখতে পারি। সামগ্রিক জনসংখ্যার বিচারে একটা অঞ্চলে যদি 5000 বা তার বেশি মানুষ বসবাস করেন, তাহলে তাকে আমরা একটা নগর বলে ঘোষণা করতে পারি। আবার যদি পুরো অঞ্চলটি, যে অঞ্চলটিকে আমি স্টাডি করছি, দেখছি, সেখানে যদি বিল্ট আপ এরিয়া, অর্থাৎ বাড়ি ঘর, রাস্তাঘাট, বিভিন্ন ধরনের যে মানুষের তৈরি স্ট্রাকচার, সেগুলো যদি খুব গায়ে ঘেঁষাঘেঁষি করে অবস্থান করতে থাকে, বা একটা নিরবিচ্ছিন্নভাবে এই ধরনের বিল্ট আপ এনভায়রনমেন্ট আমরা দেখতে পাই, তখন আমরা সেই জায়গাটাকে নগর বলে ঘোষণা করতে পারি। আর এছাড়া তো বিধিবদ্ধ নগর আছেই, অর্থাৎ যে সমস্ত নগরগুলিকে কোনো কর্তৃপক্ষ ঘোষণা করেছেন নগর হিসেবে। তো ভারতবর্ষের আমরা জানি সেন্সাস ডিপার্টমেন্ট, যেটা ডিপার্টমেন্ট অফ সেন্সাস, তারা হচ্ছে এই ধরনের নাগরিক সংজ্ঞা বা গ্রামের সংজ্ঞা তারা দেন। তা তাদের সংজ্ঞা অনুযায়ী যদি দেখি, তাহলে দেখব যে ওই 5000 জনসংখ্যা, ন্যূনতম 450 জনঘনত্ব, এবং তার যদি সেটা কোনো একটা বিধিবদ্ধ অঞ্চল হয়, যেমন ধরো ক্যান্টনমেন্ট অঞ্চল, সেগুলোকে আমরা সবসময়, বা রেলওয়ে টাউন, সেগুলোকে আমরা সবসময় নগর বলে ধরে নিই। কিন্তু মুশকিল কি হলো, যে ভারতবর্ষে এমন অনেক গ্রাম আছে যেখানে 5000-এর থেকে ঢের বেশি মানুষ থাকে। ভারতবর্ষে এমন অনেক গ্রাম আছে যেখানে ওই জনঘনত্বও কিন্তু খুব বেশি। আবার পৃথিবীতে এমন শহর আছে যে শহর 200 থেকে 250 জন মানুষ নিয়ে তৈরি হয়েছে। তুমি নিউজিল্যান্ডের উদাহরণ দেখো, তুমি যে একটু আগে বলছিলে সুইজারল্যান্ডের উদাহরণ দেখো, তুমি সুইডেনের উদাহরণ দেখো, অর্থাৎ যেগুলো ওই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা যেগুলো একটু কম পপুলেশনের দেশ, সেই সমস্ত জায়গাতে এটা দেখা যায়। তাহলে একটা নাগরিক ক্ষেত্রের যখন সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, পরিবেশগত সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তখন কিন্তু প্রথমে আমাকে বুঝে নিতে হবে যে এই নগর যেমন সর্বত্র এক নয়, নাগরিক সমস্যাগুলোও কিন্তু সর্বত্র এক প্রকৃতির নয়। তাহলে আমরা কিভাবে দেখব? আমরা অ্যাজ এ জেনারেল একটা আলোচনা করব, তবে আমাদের নজরটা সবসময় থাকবে আমাদের দেশ, অর্থাৎ ভারতবর্ষের দিকে। ভারতবর্ষের নাগরিক জনসংখ্যা, ভারতবর্ষের নগরগুলির কীরকম অবস্থা, এবং সেইখানে যে ধরনের
পরিবেশগত সমস্যা, আমরা মূলত সেইগুলিকে কেন্দ্র করেই কিন্তু আমাদের আলোচনাটা নিয়ে যাব, কারণ তা না হলে আলোচনাটা অনেক বেশি ব্যাপ্ত হয়ে যাবে, অনেক বেশি ছড়িয়ে যাবে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে দেখি, ভারতবর্ষের জনসংখ্যার দিকে যদি তাকাই, তাহলে দেখব যে 70-এর দশক পর্যন্ত, গত শতাব্দীর 70-এর দশক পর্যন্ত ভারতবর্ষকে আমরা চালিয়ে দিতাম একটা একটা গ্রামীণ ভারতবর্ষ হিসেবে। ভারতবর্ষ কিরকম না, গ্রাম প্রধান একটি দেশ। ভারতবর্ষের জনসংখ্যার মুখ্য অংশ হচ্ছে গ্রামীণ, এটা আমরা বলতাম। নাগরিক জনসংখ্যার দিকে আমাদের তত বেশি নজর ছিল না। কারণটা সহজেই অনুমান করা যায় যে জনসংখ্যার বেশিরভাগ অংশ যখন গ্রামে বাস করেন, তখন গ্রামের উন্নয়নের দিকেই বেশি নজর দেওয়া প্রয়োজন। কিন্তু ঘটনা হলো যে বিগত শতাব্দীর শেষ দুটি দশক এবং বর্তমান শতাব্দীর যে প্রথম দুটি দশক, এই দুটিকে আমরা যদি দেখি, অর্থাৎ 1980 থেকে শুরু করে 2020-তে আজকে আমরা পৌঁছে গেছি। আমরা জানি যে 2011-তে শেষ জনগণনা হয়েছে, 2021-এ সেই জনগণনা হয়নি কোভিডের কারণে। তো ইন দ্য মিন টাইম, এই মধ্যবর্তী সময়ে ভারতবর্ষের জনসংখ্যা যেমন হু হু করে বেড়েছে, তেমনি জনসংখ্যার মধ্যে নাগরিক জনসংখ্যা, নগরে বসবাসকারী জনসংখ্যা, সেটাও কিন্তু অনুপাতিক হারে অত্যন্ত বেড়েছে, বেশ ভালোভাবে বেড়েছে। সেই বৃদ্ধিটা আমরা এখানে যদি দেখি, আমরা এই 1980 সালে জনসংখ্যার যে মিলিয়নসে আমরা যদি দেখি, তাহলে নাগরিক জনসংখ্যা 2 মিলিয়নেরও নিচে ছিল 1980-তে। আমরা আজকে যদি 2011-র হিসাবে দেখি, তাহলে ভারতবর্ষের নাগরিক জনসংখ্যা কিন্তু প্রায় 11 মিলিয়নে পৌঁছে গেছে। 11 মিলিয়ন জনসংখ্যা এরা পৌঁছে গেছে ভারতবর্ষের আরবান পপুলেশন। এই কথাটা বলার উদ্দেশ্য এই যে যেখানেই এত দ্রুত গতিতে জনসংখ্যার বৃদ্ধি ঘটে, সেখানেই কিন্তু একটা চান্স আছে, একটা সম্ভাবনা আছে যে নাগরিক সমস্যাগুলি, বিশেষত নাগরিক যে পরিবেশগত সমস্যাগুলি, সেগুলো অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাবে। আর সেই কারণেই নাগরিক পরিবেশগত সমস্যাগুলি আমাদের বোঝা প্রয়োজন, জানা প্রয়োজন, সেখান থেকে আমরা যাতে মুক্ত হতে পারি। এক নজরে দেখে নেওয়া যাক ভারতবর্ষের সামগ্রিক জনসংখ্যা বর্তমানে। এটি কিন্তু একটু পুরনো হিসেব। কেন পুরনো হিসেব না, 2011 সালে শেষ সামগ্রিক জনগণনা হয়েছিল, তারপরে কেটে গেছে আজকে 12টি বছর। এই 12টি বছরে জনসংখ্যা কিন্তু থেমে থাকেনি। আজকে যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে হচ্ছে, তাতে এই সংখ্যাটি আরো বেড়ে গেছে। এখানে 3-এর পরিবর্তে 5 বসিয়ে দাও, অলমোস্ট তাই দাঁড়াবে। অর্থাৎ ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 150 কোটির দিকে এগিয়ে গেছে। এবং ভারতবর্ষের জনসংখ্যা এই মুহূর্তে আর 17.74% নয় সারা পৃথিবীর, এটা প্রায় 20% কাছে ছুঁয়ে গেছে। অলমোস্ট, পুরোপুরি নয়, অলমোস্ট 20% কাছাকাছি ছুঁয়ে গেছে। তাহলে পৃথিবীর প্রায় 20% মানুষ আমাদের দেশে বাস করে। আর সেই জনসংখ্যার অন্তত 35% তারা কিন্তু নগরে বাস করে। সে নগরগুলি বিভিন্ন ধরনের নগর হতে পারে, সেটা মেট্রো সিটি হতে পারে, সেটা জেলা শহর হতে পারে, সেটা হতে পারে কোনো গঞ্জ শহর, ছোট শহর হতে পারে, সেটা একটা সেন্সাস টাউন। কিন্তু এরা প্রত্যেকেই নাগরিক জনসংখ্যা, এবং আমাদেরকে এদের পরিবেশগত যে সমস্যাগুলি, সেগুলির দিকে তাকিয়েই কথা বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এত দ্রুত কেন বাড়ছে আরবান পপুলেশন, নাগরিক জনসংখ্যা এত দ্রুত কেন বেড়ে যাচ্ছে? এই দ্রুত বৃদ্ধির সঙ্গেই পরিবেশগত সমস্যাগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তা আমাদেরকে প্রথমেই তার মূল কারণটা খুঁজে দেখা দরকার। এই জনসংখ্যার বৃদ্ধিটি হচ্ছে মূল কারণ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো প্রকার সায়েন্টিস্টের মনে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের নাগরিক জনসংখ্যা এত দ্রুত বাড়ছে কেন? তোমরা জানো যে এরকম প্রেডিকশন আছে, জনসংখ্যাবিদেরা বলছেন যে আগামী 2050 সালের মধ্যে ভারতবর্ষের 50% অধিক জনসংখ্যা, অর্থাৎ সেই মুহূর্তে যদি ভারতবর্ষে 200 কোটি মানুষ থাকেন, তাহলে তার 100 কোটিরও বেশি মানুষ তারা কিন্তু নানা রকমের শহরেই বাস করবেন। গ্রাম ক্রমশ কমছে, শহর ক্রমশ তার ব্যাপ্তিতে বাড়ছে।
কেন বাড়ে? আমরা খুব গভীরে যাব না, আমরা খালি ছটি পয়েন্ট দেখে নিচ্ছি কি কি কারণে বাড়ে। সেগুলির পিছনে লুকিয়ে আছে কিন্তু আমাদের এই সমস্যাগুলি। প্রথমত, গ্রামের তুলনায় শহরে কাজ খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজ করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রগুলি গ্রামীণ অঞ্চলে অতটা ব্যাপ্ত নেই, কারণ গ্রামে মূলত কৃষিকাজ, গ্রামে মূলত পশুপালন, গ্রামে মূলত অরণ্য সম্পদ সংগ্রহ, এইগুলির উপর নির্ভর করে জীবনযাত্রা চলে, বা ছোটোখাটো কুটির শিল্প ইত্যাদি। সেই তুলনায় শহরে অনেকগুলি ক্ষেত্র উন্মুক্ত আছে। শহর শিল্প শহর হলে সেখানে শিল্পে যোগদানের সম্ভাবনা রয়েছে। যদি সেটা বাণিজ্যিক শহর হয়, বিভিন্ন ধরনের বাণিজ্য, ব্যবসা, ট্রান্সপোর্টেশন বা যাতায়াত, সেগুলির সঙ্গেও মানুষ যুক্ত থাকতে পারে। শহরে থাকে বিভিন্ন ধরনের ব্যাংক, অফিস, স্কুল, কলেজ, এই সমস্ত জায়গাতেও মানুষ যুক্ত হতে পারেন। অর্থাৎ অর্থনীতির যে বিভিন্ন অংশগুলি, প্রাথমিক স্তরের যে জীবিকা, সেই প্রাথমিক স্তরের জীবিকাগুলিকে বাদ দিলে এই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ স্তরের যে জীবিকা, সেই জীবিকাগুলির জন্য কিন্তু আমাদেরকে শহরেই আসতে হবে। তাই শহর সবসময়ই পার্শ্ববর্তী অঞ্চলের গ্রামগুলির থেকে মানুষকে আকর্ষণ করেছে। এই মানুষ, যারা কেউ অত্যন্ত দক্ষ শ্রমিক, তারাও এসেছেন, যারা মেধা শ্রমিক তারাও শহরে এসেছেন। আবার শহরের প্রচুর অদক্ষ শ্রমিকেরও প্রয়োজন হয়। এই অদক্ষ শ্রমিকরা কারা? যারা মূলত কলকারখানায় শ্রম দান করেন, যারা এই বিভিন্ন যে, তুমি যদি কলকাতার বড় বাজার অঞ্চলে যাও, সেখানে দেখবে যে ঠেলা গাড়িতে করে, মাথায় করে মালপত্র বহন করছেন। ভারতবর্ষের বাস্তবতা এটা, বিদেশে এটা নেই, কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলিতে ভারতবর্ষ তৃতীয় বিশ্বেরই একটি দেশ, সেখানে এটা দেখতে পাই। এরা কারা? এরা কিন্তু তুমি যদি একটু তাদের সঙ্গে কথা বলো, দেখবে এরা সবাই কিন্তু এসেছেন পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে, এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকে। কেউ বিহার থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছেন। এনারা মূলত অদক্ষ শ্রমিক, শরীরের শ্রম দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন, কিন্তু তারা গ্রামে এই সুযোগটা পেতেন না, তাই তারা শহরে এসেছেন। এরাও কিন্তু নাগরিক জনসংখ্যার একটা অংশ। তাই বেটার এমপ্লয়মেন্ট ফেসিলিটিস মানুষকে টেনে এনেছে শহরে, মানুষের সংখ্যা বাড়ছে শহরে। বেটার মেডিকেল ফেসিলিটিস, গ্রামে ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম, উন্নত মানের পরিষেবা, এগুলির অভাব রয়েছে। ভারতবর্ষে তো বটেই, পৃথিবীর বেশিরভাগ দেশে এটা রয়েছে। উন্নত মানের ডাক্তারি পরিষেবা পেতে, চিকিৎসা পরিষেবা পেতে কিন্তু মানুষকে শহরে ছুটে আসতে হয়। শহরে ভিড় বাড়ছে। বেটার ফেসিলিটিস ফর ট্রেড অ্যান্ড কমার্স, যিনি ব্যবসায়ী, তিনি গ্রামে বসে তার ব্যবসাকে যতটা ছড়িয়ে দিতে পারবেন, তার থেকে অনেক বেশি পারবেন শহরে, কারণ শহরে মানুষের সংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে অনেক বেশি। অর্থাৎ যত বেশি মানুষ একটা বিজনেসের সঙ্গে পরিচিত হবেন, সেই বিজনেসের আর্থিক লাভ করার তত বেশি সুবিধে। আর ঠিক সেই কারণে কিন্তু শহরগুলি বিভিন্ন বিজনেসের সেন্টার বা বিজনেস কেন্দ্র, ব্যবসা কেন্দ্র হয়ে গড়ে উঠেছে। উচ্চশিক্ষা, এই যে তোমরা শিক্ষা লাভ করছো, এখন শিক্ষাকে গ্রামে ছড়িয়ে দেওয়া, উচ্চশিক্ষাকে চেষ্টা করা হয়েছে। কিন্তু এর পরের ধাপে যদি তোমরা আরও একটু এগিয়ে যেতে চাও, তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করতে চাও, তোমরা যদি কেউ টেকনিক্যাল ডিগ্রি নিতে চাও, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদেরকে গ্রামের পরিবেশ ছেড়ে হয় মেদিনীপুর শহরে, নয় খড়গপুর শহরে, নয় কলকাতা শহরে, নয় ভুবনেশ্বর শহরে, কি আরও দূরে দিল্লি, মুম্বাই, কোথায় কোথায় চলে যেতে হবে। তো এটার কারণ এইটাই যে সারা পৃথিবীতেই, উন্নত দেশগুলিতেও যেগুলো টপ ক্লাস এডুকেশনাল ইনস্টিটিউট, সেগুলি কিন্তু মূলত শহরেই অবস্থান করে। তাই এজন্য শহরে ভিড় বাড়ছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে উত্তরবঙ্গ থেকে, দক্ষিণবঙ্গ থেকে, পশ্চিমের জেলাগুলির থেকে, বিভিন্ন দিক থেকে দলে দলে ছেলেমেয়েরা যারা ব্রাইট, যারা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চায়, তারা কিন্তু নিজেদের গ্রামীণ আবাস ছেড়ে শহরে আসছে, ছোট ছোট মেস তৈরি করে থাকছে, কোথাও পেইং গেস্ট হিসেবে থাকছে, থেকে তারা সমস্ত এখানকার ইউনিভার্সিটিগুলোতে, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে, আইআইটিগুলোতে পড়াশোনা করছে।
এবং পড়াশোনা করার পর হয়তো দেখা যাচ্ছে তারা বেটার জব নিয়ে বা বেটার ভালো একটা সুযোগ পেয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে যুক্ত হওয়ার, সেটার ফলে তারা কিন্তু সেই শহরেই থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু নাগরিক জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। ইনফ্যাক্ট তুমি যদি কলকাতা শহরের একটা সমীক্ষা করো বা যে কোনো শহরে তুমি যদি একটা সমীক্ষা করো, তাহলে দেখবে শহরের জনসংখ্যার 60-80% হচ্ছেন এই ধরনের বাইরে থেকে আসা মানুষ, যারা কোনো না কোনো সময় এই যে কারণগুলো আমরা আলোচনা করছি তার টানে এসেছিলেন এবং শেষ পর্যন্ত শহরের স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন। ফেসিলিটিস অফ এন্টারটেনমেন্ট, স্পোর্টস, গেমস এটসেট্রা, নতুন করে বলার কিছু নেই। একটা ভালো সিনেমা হল, একটা মাল্টিপ্লেক্স, একটা শপিং মল, একটা জিম, এগুলি সাধারণত কিন্তু শহরেই আমরা দেখতে পাই, গ্রামে এটা দেখতে পাবো না। প্রক্সিমিটি টু অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিস, তুমি যদি কোনো কাজে নবান্নে আসো তাহলে তোমাকে সেই হাওড়ায় আসতে হবে। তুমি যদি কোনো কাজে কোনো সরকারি দফতরে আসতে চাও, তাহলে তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দফতরে যেতে চাও, তাহলে তোমাকে দিল্লিতে যেতে হবে। তোমাকে এইভাবে যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম তুমি যদি সুবিধে পেতে চাও, তোমাকে কিন্তু শহরেই আসতে হবে। তো এইসব কারণে ক্রমশ নাগরিক জনসংখ্যা বাড়ছে, সারা পৃথিবীতেই বাড়ছে। একটা সময় আসবে যখন পৃথিবীতে গ্রাম বলে আর কিছু থাকবে না, পুরোটাই নগর হয়ে যাবে। সে হয়তো আরো অনেক বছরের আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ জনসংখ্যার ক্রমশ কমছে, গ্রামগুলি ডিপপুলেটেড হচ্ছে এবং নগর বাড়ছে, এবং সেই কারণেই কিন্তু নগরগুলিতে দ্রুত হারে সমস্যা বেড়ে চলেছে। কি কি ধরনের নাগরিক সমস্যা আমরা নাগরিক পরিবেশগত সমস্যা সাধারণত সম্মুখীন হচ্ছি? আবার বলছি, এই সমস্যাগুলি সর্বত্র সমান নয়। বেসিক জায়গাটা সব একই রকম আছে, সেটা ইটালিতেই হোক, আর ইংল্যান্ডেই হোক, আর আমেরিকাতেই হোক, আর ভারতবর্ষেই হোক। কতগুলি মূলগত সমস্যা একই রকমের রয়েছে, কিন্তু তা বাদে ভারতবর্ষের কতগুলি নিজস্ব সমস্যাও আছে, বা তৃতীয় বিশ্বের দেশগুলির একটা নিজস্ব সমস্যা আছে, যে সমস্যাগুলি প্রথম বিশ্বের দেশগুলিতে হয়তো অতটা নেই বা তার তীব্রতা এতটা নয়। তা আমরা এক এক করে এই সমস্যাগুলির আলোচনা করব। আগে দেখে নিই কি কি সমস্যা আমরা মূলত দেখতে পাচ্ছি। প্রথমেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট অফ স্লাম, বস্তি। স্লাম মানে বস্তি। শহর বা নগর যখন গঠন হয়, তার গঠনের একটা প্রক্রিয়া হচ্ছে দূরবর্তী অঞ্চল থেকে খুবই নিম্নবিত্ত মানুষ তারা শহরে আসে। তারা এসে মাথা গোজার ঠাঁই খোঁজে। যেহেতু শহরে থাকার খরচ অনেক বেশি, তাই গ্রামীণ অঞ্চলের থাকার খরচ যেটা ছিল তার থেকে বেশি তারা যেহেতু শহরে এসে খরচ করতে পারেন না, তাদের সামর্থ্য কম, তারা তখন অত্যন্ত নিম্নমানের কতগুলি আবাস তৈরি করেন, সেইগুলিকে আমরা বলি বস্তি। এখানে আমি আরো ডিটেলসে বলবো বস্তি, ঝুপড়ি, শ্যান্টি, এগুলোর মধ্যে তফাৎ কি আছে, ঘেটো, এগুলো আলাদা আলাদা ধরনের এবং এদের প্রবলেমগুলি কি ধরনের। তবে বস্তি ইটসেলফ একটা সমস্যা। শহরের পরিবেশগত সমস্যার মধ্যে একটা হচ্ছে যে নিম্নমানের আবাসনগুলি। আমরা যদি বস্তি কথাটা ব্যবহার করতে না চাই, কথাটির মধ্যে একটু তুচ্ছার্থ রয়েছে, আমরা বলবো নিম্নমানের আবাসন। এই নিম্নমানের আবাসন এবং তার প্রসার, এটা শহরের একটা পরিবেশগত সমস্যা। দেখো, দ্বিতীয় সমস্যা যেটা দেওয়া আছে সেটা আমরা আরো পরের ডিটেলসে আলোচনা করব, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ সলিড ওয়েস্ট। যেটা কঠিন বর্জ্য, সেই কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, এটা শহরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। একটা আরবান অথরিটি, সে মিউনিসিপ্যালিটি হোক বা কর্পোরেশন হোক, তার কাছে একটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিদিনের এই জঞ্জাল অপসারণ। তৃতীয়ত হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। যেহেতু জনসংখ্যা অত্যন্ত বেশি, প্রতি বর্গ কিলোমিটারে যে প্রাপ্ত সম্পদ আছে তার উপরে চাপ খুব বেশি পড়ে। কোন প্রাপ্ত সম্পদের কথা বলছি? যেমন ধরো মাটি, গাছপালা, ভৌম জল, এগুলির কথা বলছি।
এই ধরনের সম্পদগুলির উপরে চাপ অত্যন্ত বেশি শহরে, এবং তার ফলে কিন্তু ওভার এক্সপ্লয়টেশন বা অতিরিক্ত ব্যবহার, সেই অতিরিক্ত ব্যবহারের হাত ধরে অপব্যবহারের ধারণাও চলে আসে। সেগুলি একটা মস্ত বড় সমস্যা নাগরিক পরিবেশে। চতুর্থ, নন অ্যাভেলেবিলিটি অফ ওপেন স্পেস। ফাঁকা জায়গা, মুক্ত জায়গা তার বড় অভাব। শহরে আর গ্রামে এ দুটি পরিবেশের যদি তুমি একটু চোখ বুজে কল্পনা করো ছবিটা, তাহলে প্রথম তফাৎটা যেটা চোখে পড়ে সেটা হচ্ছে শহরের ঘিঞ্জি পরিবেশ। গ্রামাঞ্চলের উন্মুক্ত পরিবেশের তুলনায় ঠিক বিপরীতে ঘিঞ্জি পরিবেশ। তো সেটা একটা মস্ত বড় সমস্যা এই ধরনের নাগরিক ক্ষেত্রে। পঞ্চমত, বায়ু দূষণ, এয়ার পলিউশন। একেবারে প্রতিটি শহরাঞ্চলের একটা মুখ্য সমস্যা হচ্ছে সেখানকার বায়ুর গুণাগুণ হ্রাস। কিভাবে হয়, কেন হয়, সেগুলো নিয়ে আমরা আরো গভীরে আলোচনা করব, ডিটেলসে এক এক করে আলোচনা করব। নয়েজ পলিউশন, গ্রামে যেটা একেবারেই দেখতে পাওয়া যায় না। শব্দ দূষণ, কলকারখানার থেকে, যানবাহনের হর্ন থেকে, লাউড স্পিকার থেকে, বিভিন্ন উৎস থেকে এই যে শব্দের যে বাড়াবাড়ি, শব্দ দানব, তার যে বাড়াবাড়ি, এটি আমরা কিন্তু শহরাঞ্চলের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে শব্দ দূষণ। গ্রাম সে তুলনায় অনেক শান্ত। সপ্তমত, ভায়োলেশন অফ আরবান প্ল্যানিং রুলস। যে কোনো নগরকে পরিকল্পনা মাফিক তৈরি করতে হয়। সেই পরিকল্পনা যখন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়, তখনই কিন্তু সেখানে একটা পরিবেশগত সমস্যা সৃষ্টি হতে থাকে। তাই এই ধরনের যে প্রবণতা, অর্থাৎ নগর গঠনের যে নিয়ম, সেই নিয়মগুলিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যত্রতত্র বাড়িঘর তৈরি করা, যত্রতত্র রাস্তাঘাট তৈরি করা, সবুজ অংশকে ধ্বংস করে দেওয়া, সবুজ গ্রিন প্যাচেস যেগুলো শহরের মধ্যে আছে সেগুলিকে নষ্ট করে দেওয়া, এগুলি একটা বড় কারণ আমাদের নগরগুলির পরিবেশগত সমস্যা সৃষ্টি করাতে। অষ্টম, ওয়াটার লগিং অ্যান্ড ড্রেনেজ। শহরগুলিতে একটা মস্ত বড় সমস্যা হচ্ছে পয়ঃপ্রণালীর সমস্যা। যে বিশেষ করে যে সমস্ত শহরগুলি, যেমন ধরো কলকাতা শহর, একটু অপরিকল্পিতভাবে কালের নিয়মে গড়ে উঠেছে, সেখানে মানে এগুলোকে আমরা বলি যে নাইটমেয়ার ফর দ্য আরবান প্ল্যানার্স। একটি নগর স্থপতি যিনি, নগর পরিকল্পক যিনি, তাদের যেন দুঃস্বপ্ন। তার মূল কারণ হচ্ছে এগুলিতে এর যে নিকাশি, পয়ঃপ্রণালী, এই ব্যবস্থাগুলিকে সঠিকভাবে তৈরি করতে গেলে যে সমস্যাগুলি পোহাতে হয়, আর তার পরিবর্তে, তার বিপরীতে কি হয়, এগুলি যেহেতু সঠিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না সব সময়, বা মেনটেন করা সম্ভব হয়ে ওঠে না, সামান্য বৃষ্টি হলেই দেখা যায় শহরগুলিতে জল দাঁড়িয়ে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে। সে তুমি কলকাতা বলো, মুম্বাই বলো, সে তুমি প্যারিস বলো, সর্বত্রই এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় প্রবলেম অফ ওয়াটার লগিং। এবং বর্তমানে যেহেতু ক্লাইমেট চেঞ্জের হাত ধরে ক্রমশ এই ধরনের তীব্র বৃষ্টিপাতটা বাড়ছে, সেহেতু ওয়াটার লগিং ভবিষ্যতে আরো বড় সমস্যা হিসেবে দেখা দেবে। নেক্সট হচ্ছে ট্রাফিক অ্যান্ড ফ্লোটিং পপুলেশন। অতিরিক্ত যানবাহন। শহরে প্রতিদিন যে মানুষ থাকেন তার প্রায় দ্বিগুণ পরিমাণ মানুষ আসেন এবং আবার চলে যান। এটাকে বলে ডেইলি কমিউটিং। প্রতিদিনের এই যে নিত্যযাত্রীরা, এরা নাগরিক পরিষেবার উপর একটা মস্ত বড় চাপ সৃষ্টি করেন। তার কারণ এদের যাতায়াত, এরা তো থাকবেন না এখানে, এরা সারা দিন ধরে ঘুরবেন বিভিন্ন স্থান থেকে, তাদের প্রয়োজনে, অবশ্যই প্রয়োজনে, এবং তাদেরকে তো আটকানো যাবে না। তারা এই নগরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন নগর গঠনে। তারা এই ট্রেড অ্যান্ড কমার্সকে চাঙ্গা রাখেন। তো এদের যাতায়াতের জন্য যে গাড়ি, সেই গাড়ির সুষ্ঠু ব্যবস্থাপনা, এটি না করতে পারলে যেটি হয় সেটির নাম ট্রাফিক জ্যাম।
এবং আজকে ভারতবর্ষের সমস্ত শহর কম বেশি এই সমস্যায় ভুগছে। তবে ভারতবর্ষ একা নয়, পৃথিবীর বেশ কিছু শহর রয়েছে যেগুলি এই ধরনের ট্রাফিক জ্যাম বা ট্রাফিক মানে সমস্যার জন্য অত্যন্ত কুখ্যাত হয়ে রয়েছে। তুমি যদি মুম্বাই যাও, মুম্বাইয়ে এক এক সময় এমন ট্রাফিক জ্যাম লাগে যে রাস্তাটি হয়তো 15 মিনিটে যাওয়ার কথা 3 ঘন্টা লেগে যায়। দিল্লিতে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি, যে আমি একবার ছাত্রছাত্রীদের নিয়ে এক্সকারশনে গিয়েছিলাম দিল্লিতে। আমরা সেদিন সকালটা পুরো দিল্লি ঘুরবো, ঘুরে রাত্রে আবার ট্রেন ধরে অন্যত্র চলে যাব। তো আমরা রেডি হয়ে সকালবেলা 8টা থেকে দাঁড়িয়ে আছি। আমরা দেখতেও পাচ্ছি আমাদের জন্য যে বাসটি আসবে সেটি একটি ফ্লাইওভারের উপরে আটকে রয়েছে, পুরো রাস্তাটি ট্রাফিক জ্যাম। আমরা ওই 8টা থেকে 11টা বেজে গেল আমরা দাঁড়িয়েই রয়েছি, গাড়িটি আর এসে আমাদের সামনে পৌঁছতে পারছে না, এইটুকু ডিস্টেন্স সে কভার করতে পারছে না, তার কারণ এই কুখ্যাত ট্রাফিক জ্যাম। তো এটা একটা মস্ত বড় সমস্যা এখানে। এবং লাস্ট অফ অল যে এনভায়রনমেন্টাল প্রবলেমসটার কথা আমি বলবো সেটা হচ্ছে হিট আইল্যান্ড, আরবান হিট আইল্যান্ড। এই কথাটা এখন খুব বিজ্ঞানী মহলে পপুলার। আনইউজুয়াল রাইজ ইন টেম্পারেচার। তুমি শহর ছেড়ে গ্রামে যেই আসবে সঙ্গে সঙ্গে দেখবে যে শহর সীমানা পার হয়ে গেলে অন্তত 2 থেকে 3 ডিগ্রি উষ্ণতা কমে যাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে তুমি যদি দেখো যে তাপপ্রবাহ চলছে, যে কারণে তোমাদের এই মহাবিদ্যালয় বন্ধ করতে বাধ্য হলেন সরকার বাহাদুর। তো এই তাপপ্রবাহ গ্রামেও অত্যন্ত গরম, গ্রামেও ভীষণ গরম, সেখানেও লু বইছে, কিন্তু শহরে সেটা যেন একটা আনটলারেবল কন্ডিশনে চলে যাচ্ছে। আনটলারেবল কন্ডিশনে হয়তো উষ্ণতার তফাৎ ডিগ্রিতে খুব বেশি আসবে না, কিন্তু সহ্য করা সম্ভব হচ্ছে না, তার কারণে আরবান হিট আইল্যান্ড। তো এটার বিষয়ে আমি আরো এক এক করে আসবো, একটা একটা করে সমস্যাগুলি নিয়ে আসবো। বস্তি, এখানে ছবিও দেখিয়েছি আমি। বস্তি একেবারে নিম্ন শ্রেণীর আবাসন। আমি বলেছিলাম যে বস্তি এবং ঝুপড়ির মধ্যে তফাৎ আছে। ঝুপড়ি হচ্ছে একেবারে নন পার্মানেন্ট সেটেলমেন্ট, আমরা বলি নন পার্মানেন্ট সেটেলমেন্ট বা সেমি পার্মানেন্ট সেটেলমেন্ট। ঝুপড়িগুলি সাধারণত কি করা হয়, ওই আশপাশে প্রাপ্ত যে সমস্ত দ্রব্য সেগুলি দিয়েই কোনো রকমে তৈরি করা হয়। মানে সেটা প্লাস্টিক হতে পারে, সেটা কার্ডবোর্ড হতে পারে, সেটা ছেঁচা বেড়া হতে পারে, সেটা টিন হতে পারে, সেটা করোগেটেড শিট হতে পারে। তো এইরকম এমনকি প্যাকিং বাক্স দিয়েও হয় এটা। এবং ঝুপড়িগুলি সাধারণত কি হয় না, তার কোনো লিগাল স্ট্যাটাস থাকে না, মানে আইনগত দিক থেকে এগুলি সবই অবাঞ্ছিত। কারণ এগুলি সাধারণত গড়ে ওঠে কোথায়, ফ্লাইওভারের নিচে, রেল রাস্তার ধারে ফুটপাতকে দখল করে। এখানে যারা থাকেন, ঝুপড়িগুলিতে যারা থাকেন, তারাও শহরেরই অংশ, কিন্তু তারা শহরের সব থেকে দরিদ্র মানুষ, যাদের কোথাও মাথা গোঁজার কোনো ঠাঁই নেই, যাদের কোনো চালচুলোহীন আমরা যাকে বলি। এরা সাধারণত অন্য কোনো স্থান থেকে উৎখাত হয়ে এসেছেন, অনেকেই অবৈধভাবে অভিবাসন করেছেন, অনুপ্রবেশকারী, বা অন্য কোনো স্থানে ছিলেন যেখানে তাদের বেঁচে থাকার সমস্যা সৃষ্টি হয়ে গেছে, হয়তো জাতপাতগত কারণে উচ্ছেদ হতে হয়েছে, হয়তো কোনো জোরদারের কবলে পড়ে জমি নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো বন্ধ কারখানার শ্রমিক, অর্থাৎ যাদের আর কোনো রকম সহায় সম্বল নেই। এরা সাধারণত সরকারি জমিগুলিতে, রাস্তার ধারে তারা জবরদখল করে এই ধরনের তৈরি করে থাকে। বস্তি কিন্তু তার থেকে আলাদা, ঝুপড়ির থেকে বস্তি আলাদা। বস্তি একটা বিধিবদ্ধ অঞ্চল, যেটার খাতায় কলমে অস্তিত্ব আছে, অর্থাৎ পুরসভার নথিতে বস্তিগুলির উল্লেখ থাকে, এবং বস্তিগুলি একটি পার্মানেন্ট সেটেলমেন্ট, স্থায়ী বসতি। কিন্তু ঝুপড়ির থেকে বস্তির জীবনের মান, গুণগত মান খুব বেশি উন্নত নয়। এখানে যেটা সব থেকে বড় অভাব থাকে সেটা হচ্ছে প্রাইভেসি। এখানে নাগরিক পরিষেবারও অত্যন্ত অভাব থাকে। সাধারণত বস্তিগুলিতে কতগুলো কমন ফেসিলিটিস দিয়ে দেওয়া থাকে পুরসভার পক্ষ থেকে, ঘরে ঘরে এই ফেসিলিটিগুলো থাকার উচিত ছিল। কি রকমের ফেসিলিটির কথা বলছি, যেমন ধরো কমন ল্যাট্রিন, বাথরুম পায়খানাগুলো, যেহেতু ঘরগুলোই অত্যন্ত ছোট ছোট এবং তার মধ্যে সূর্যালোক প্রবেশ করে না, সরু সরু গলি থাকে, সেই একেবারে সরু গলির মধ্যে, মানে একটা মানুষ
গেলে আর একটা মানুষকে পাশ দিতে গেলে কাত হয়ে দাঁড়াতে হবে, এরকম এত সরু সরু, সেখান দিয়ে গাড়ি ঢোকা তো দূরের কথা। তো এইরকম সরু সরু গলি, তার মধ্যে বাড়িগুলো তৈরি হয়, ফলে সেখানে ভালো এয়ারেশন, ভেন্টিলেশন বা সূর্যালোক প্রবেশ করা কোনোটাই পরিষ্কার ভালোভাবে হয় না। ঘরগুলি ইটসেলফ অস্বাস্থ্যকর। এবার সেই সমস্ত ঘরগুলিতে দেখা যাবে যে 1000টা পরিবারের জন্য হয়তো ওখানে 2টো কি 4টে কি 6টা বাথরুম, ওয়াশরুম তৈরি করে দেওয়া আছে। ওই এতগুলো 1000টা পরিবারের জন্য হয়তো একটি মাত্র জলের উৎস রয়েছে, ফলে সারাক্ষণই বস্তিতে এই জল নেওয়া, এই বাথরুম ইত্যাদি সমস্ত স্নান করার একটা কমন বাথ তৈরি করে দেওয়া আছে। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু সারাক্ষণই একটা কম্পিটিশন থাকে, এবং কম্পিটিশন থেকে তৈরি হয় পরস্পরের প্রতি একটা বিদ্বেষ, এবং সেই নিয়ে ঝগড়াঝাটি ইত্যাদি। আবার অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেহেতু এই বস্তিতে যত সংখ্যক মানুষ থাকার কথা তার থেকে ঢের বেশি মানুষ চলে আসে। সাধারণ মানুষের কি হয়, যে একটি পরিবার হয়তো তার বিহার থেকে এসেছিল, আমি উদাহরণ দিচ্ছি, কোনো জাতিকে ছোট করার জন্য বলছি না, এটা বিহার হতে পারে, পশ্চিমবঙ্গের অন্য কোনো দক্ষিণ 24 পরগনার গ্রাম হতে পারে, সুন্দরবন হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, উড়িষ্যা হতে পারে, যে কোনো জায়গা থেকে একটি পরিবার হয়তো সব সহায় সম্বল হারিয়ে এখানে এসেছিল। এখানে আসার পরে তারা হয়তো কোনো একটা অফিসে ছোটোখাটো কাজ পেয়েছে, কোনো একটা দোকানে কাজ পেয়েছে, ইত্যাদি করতে করতে তারা একটা বস্তিতে একটা ঘর পেয়েছে। এবার এই পরিবারটিকে কেন্দ্র করে তার গ্রামের বা তার পরিবারের বৃহত্তর পরিবারের আত্মীয় পরিজন যারা, তারা এখানে আসতে শুরু করলেন। আস্তে 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 দেখা গেল যে তার যে ঘর, তার আশপাশে আরও কিছু তারা ওই মানে অবৈধভাবেই বাড়িয়ে নিয়েছেন, এবং সেখানে সেই ধরনের মানুষগুলো এসে থাকতে শুরু করছে। এইভাবে করতে করতে দেখা যায় যে 1000 জনের একটা বস্তি যদি তৈরি করে দেওয়া হয়ে থাকে পুরসভার পক্ষ থেকে, সেখানে বাস্তবে 10,000 মানুষ রয়েছে। কারণ সহজেই অনুমেয় যে মানুষ বাড়লেই যে সঙ্গে সঙ্গে পুরসভা তার ইনফ্রাস্ট্রাকচারটাও বাড়িয়ে দিতে পারবে, সেটা সম্ভব হয় না। কারণ এখানে আর্থিক সমস্যা থাকে, এখানে পরিকাঠামোগত উন্নয়নের সমস্যাও থাকে। তো এইবার যেটা শুরু হয় সেটা হচ্ছে কি, যে এমনিতেই সম্পদের উপরে চাপ অত্যন্ত বেশি ছিল। ওই একটা জলের কলে 1000 জন নিত, এখন 10,000 জন একটা কলের পিছনে। 4টে স্যানিটারি প্রিভি ছিল, যেখানে ওই মলমূত্র ত্যাগের জন্য 1000 জনের জন্য, সেটাই কম ছিল, 10,000 জন তার পিছনে। তাহলে এবারে কি হচ্ছে না, দেখা যাচ্ছে যে খোলা জায়গায় শৌচ কার্য চলছে, দেখা যাচ্ছে যে জল নিকাশের যে নালাগুলি ছিল সেগুলোকে বন্ধ করে তার উপরে ঝুপড়ি তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে যে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ চুরি করে আনা হচ্ছে ঘরে আলো জ্বালানোর জন্য, দেখা যাচ্ছে যে জলের কল পাইপকে অবৈধভাবে ফুটো করে সেখান থেকে নতুন নতুন কানেকশন তৈরি করে নেওয়া হচ্ছে, যার ফলে সামগ্রিক ব্যবস্থাটাই কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়তে থাকছে। ফলে এই বস্তি অঞ্চলগুলি সামগ্রিকভাবে নগরে একটা সমস্যাদায়ক অঞ্চল। এখানে স্বাস্থ্যবিধির অবমাননা দেখা যায়, যে কোনো ধরনের রোগ এইখানে চট করে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে কন্টাজিয়াস ডিজিজ যদি হয়, যেমন করোনার ক্ষেত্রে আমরা দেখেছি যে মুম্বাইয়ের ধারাবি অঞ্চলে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না ভয়ঙ্করভাবে। কারণ যে ধারাবির কথা বললাম, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম বস্তি শহর। মুম্বাই শহরের উপকণ্ঠে ধারাবি পৃথিবীর বৃহত্তম বস্তি এলাকা। এই অঞ্চলের জনসংখ্যা তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে শুধু ধারাবিতে যত মানুষ থাকেন বস্তিতে, তার সংখ্যাটা প্যারিস, যেটা ফ্রান্সের রাজধানী প্যারিস, সেই শহরের মোট জনসংখ্যার থেকেও বেশি, এত পরিমাণ মানুষ থাকেন। এবং তার ফলে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে কি হয় না, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষাগত পরিষেবা, অগ্নি নির্বাপন পরিষেবা, যদি কোনো কারণে একটা ঘরে আগুন লাগে, সে আগুনকে নিয়ন্ত্রণ করার আগেই দেখা যায় যে প্রায় অর্ধেক বস্তি আগুনের কবলে চলে গেছে, কি পুরোটাই পুড়ে গেছে। কারণ সবই তো গায়ে গায়ে লাগানো, এবং সেখানে দমকল ঢোকানো, মানে ফায়ার ব্রিগেড যে ঢুকবে, অপারেট করবে, তার ভীষণ অসুবিধা। এই সমস্ত অঞ্চলে সাধারণত ল অ্যান্ড অর্ডার খুব একটা ভালো থাকে না। দেখা যায় যে অপরাধীরা, দুষ্কৃতকারীরা, তারা এই সমস্ত অঞ্চলকে খুব প্রেফার করে। এখানকার যে ঘিঞ্জি রাস্তাঘাট,
গলির গলিতস্য গলি তৈরি হয়ে গেছে, এবং এখানের মানুষজনের মধ্যে এত কসমোপলিটন থাকে, বিভিন্ন দিক থেকে আসা মানুষ। তার ফলে এইসব জায়গাতে দেখা যায় যে এইগুলি কিন্তু আমরা বলি যে ব্রিডিং গ্রাউন্ড অফ মিসক্রিয়েন্টস, এগুলো কিন্তু দেখা যায়। ফলে স্বাভাবিকভাবেই একটা নগরের পরিবেশ, নগরের আর্থসামাজিক পরিবেশ এবং নগরের যে প্রাকৃতিক পরিবেশ, সেই সমস্ত ক্ষেত্রেই এই বস্তি অঞ্চল বা এই ধরনের নিম্ন শ্রেণীর আবাসন এটি একটা বড় সমস্যা। এবং ভারতবর্ষে যে জনসংখ্যা বৃদ্ধি আমি দেখালাম, যে ভারতবর্ষে প্রায় 35% বর্তমানে নাগরিক জনসংখ্যা, শুনলে অবাক হয়ে যাবে যে এই জনসংখ্যাটার প্রায় 60-65% হচ্ছে এই ধরনের বস্তিতে থাকে, এই নিম্ন শ্রেণীর আবাসন। এই যে জনসংখ্যা বাড়ছে ক্রমশ, এই বৃদ্ধিটা কিন্তু মূলত এই লোয়ার সাইড অফ আরবান ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্টের নিম্ন শ্রেণীর বসতি বেশি বেশি করে বাড়ছে। এটা কিন্তু একটা ম্যাটার অফ কনসার্ন ফর অথরিটিস। ভারত সরকার, রাজ্য সরকার এবং যে স্থানীয় প্রশাসন থাকে, তাদের প্রত্যেকের কাছে কিন্তু এটি একটা বড় চ্যালেঞ্জ, কিভাবে এটার মোকাবেলা করা যায়। সাধারণত বস্তি অঞ্চলগুলির উন্নয়নের আলাদা পর্ষদ থাকে এবং সেখানে প্রচুর টাকা দেওয়া হয়। এখানকার গার্বেজ ডিসপোজাল সিস্টেম বা যে জঞ্জাল ফেলা হয় সেই সমস্তগুলিকে কিভাবে ঠিক করা যায়, সেগুলিকে কিভাবে বাড়ি বাড়ি এই জঞ্জাল কালেকশন করা যায়, হ্যাঁ, করে এনে একদম অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে সেই জঞ্জালের ব্যবস্থাপনা করা যায়, সেটির দিকে নজর দেওয়া হচ্ছে। কারণ বস্তি অঞ্চলগুলিতে জঞ্জাল জমা একটা মস্ত বড় সমস্যা। এই অঞ্চলের পরিশ্রুত পানীয় জল, নলবাহিত জল কিভাবে বস্তিতে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়। এই যে তোমরা নাম শুনেছ হয়তো, যে জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশন, JNNURM, এই JNNURM এর মধ্যে অন্যতম একটা ডাইভ ছিল, যেটা হচ্ছে এই নলবাহিত পরিশ্রুত জল পৌঁছে দেওয়া। এছাড়া পরবর্তী সময়ে PM জল মিশন বলে যেটা জল জীবন মিশন তৈরি হয়েছে, তাতে গ্রামীণ অঞ্চলে তো বটেই, শহরাঞ্চলেও কিন্তু এই ধরনের নিম্ন শ্রেণীর যে বসতিগুলি আছে সেখানেও ঘরে ঘরে নলবাহিত জল, পরিশুদ্ধ জল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এর মাধ্যমে এই যে জল সংক্রান্ত যে সমস্যা, এক তো হচ্ছে জলের প্রাপ্তিগত সমস্যা, জল ওই যে বলছিলাম যে একটি কল আর 10,000 মানুষ তার পিছনে জল সংগ্রহের জন্য লড়ে যাচ্ছেন, ফলে সেখানে জলের পরিমাণগত এবং যেটা কোয়ালিটি আমরা বলি গুণগত, দুটি সমস্যাই তৈরি হয়। জন্ডিস, কলেরা, এই ধরনের রোগ, জলবাহিত রোগ অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এর ফলে। তো সেটাকে বন্ধ করার জন্য ঘরে ঘরে নলবাহিত জল পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া তোমরা জানো যে এই যে ভারতবর্ষকে ওপেন ডেফিকেশন মুক্ত করার যে চেষ্টা হচ্ছে, তার আন্ডারে যেমন গ্রামে শৌচাগার নির্মাণ করে দেওয়া হচ্ছে, তেমনি এই বস্তিগুলিতে, বসতি অঞ্চলগুলিতে, নিম্ন শ্রেণীর বসতি অঞ্চলগুলিতেও কিন্তু এই ধরনের গণ শৌচাগার, হ্যাঁ, সংখ্যায় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে এই ধরনের উন্মুক্ত শৌচ থেকে মানুষ বিরত থাকতে পারেন। এবং অনেক ক্ষেত্রেই কি করা হচ্ছে যে এই যে বস্তিগুলো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখবে দু ধরনের ডেভেলপমেন্ট হয় শহরে। একটা হচ্ছে হরাইজন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ অ্যালং দ্য গ্রাউন্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট, ওপর দিকে। তো যেহেতু শহরাঞ্চলে বসতির জন্য প্রাপ্ত জায়গা যতটা, সেটা অত্যন্ত সীমিত, তাই এই যে পাশে 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 যে গড়ে উঠছে, এটাকে আমরা বলি হরাইজন্টাল ডেভেলপমেন্ট। এই হরাইজন্টাল স্প্রেড অফ স্লাম, এটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, ছড়িয়ে পড়ার থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তার পরিবর্তে এই বস্তিগুলিকে ভেঙে দিয়ে সেখানে বহুতল তৈরি করা হচ্ছে। এই বহুতল বাড়িগুলিতে বিভিন্ন আলাদা আলাদা ফ্লোরে এই বস্তির যে অধিবাসী তাদেরকে ঘর দেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, তুলনামূলকভাবে কম জায়গায় একটা বেশি সংখ্যক মানুষকে পরিকল্পিতভাবে বসতি দেওয়ার সুযোগ করে পাওয়া যাচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে না, সেখানে কিন্তু অনেক সহজে এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করা যায়। সেখানকার একটা বহুতল বাড়িতে জল ঘরে ঘরে পৌঁছে দেওয়া অনেক সহজ, একটা বহুতল বাড়িতে একটা গার্বেজ ডিসপোজাল সিস্টেম তৈরি করা অনেক সহজ,
একটা বহুতল বাড়িতে একটা অগ্নি নির্বাপন ব্যবস্থা তৈরি করা অনেক বেশি সহজ। ঠিক সেই কারণে, এবং এই যে মূলত যেটা বলছিলাম যে ইসলাম অঞ্চলগুলোতে কি হয়, এই এই যে সহজদাহ্য বস্তু দিয়ে ঘর, তো এই যে ত্রিপল, প্লাস্টিক ও মুক্ত, তো এইগুলোর থেকে রেহাই পাওয়া যায়, অগ্নিকাণ্ডের বিপদ থেকে রেহাই পাওয়া যায়। জল জমা, মশা, ডেঙ্গু ছড়ানো, ম্যালেরিয়া ছড়ানো, এগুলোর হাত থেকে রেহাই পাওয়া যায়। তো এইভাবে কিন্তু এই সমস্যাটার সমাধানের চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তো এই যে কথাটা আমি বলছিলাম স্লাম রিহ্যাবিলিটেশনের কথা, পরিকল্পিতভাবে দেখো এখানে একটু আগের যে ছবিটা দেখছিলে, এই যে ছবিটা, এইটার তুলনায়, এই পরিবেশটার তুলনায় নিশ্চয়ই এই ধরনের পরিকল্পিত বসতি, যেখানে সবুজের জন্য স্থান ছাড়া হচ্ছে, ভার্টিক্যাল এয়ারেশনের জায়গা ছাড়া হচ্ছে, হ্যাঁ, এটা করার চেষ্টা করা হচ্ছে, স্লাম রিহ্যাবিলিটেট করে এই সমস্যাটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। নেক্সট গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ সলিড ওয়েস্ট। এটা নিয়ে আমরা পরে আর একদিন কথা বলবো। ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে কথা বলবো। ওয়েস্টের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে সলিড ওয়েস্ট আর একটা হচ্ছে তোমার লিকুইড ওয়েস্ট। সলিড ওয়েস্ট যেমন ধরো বিভিন্ন যে কনস্ট্রাকশন মেটেরিয়ালগুলো আছে, যেমন ওই কংক্রিটের চাঙড়, ইটের টুকরো, সিমেন্ট, বালি, এই সমস্তগুলো, যেমন ধরো প্লাস্টিক, যেমন ধরো বিভিন্ন ধরনের যে পচনশীল পদার্থ, এই যে খাবারের উচ্ছিষ্ট ইত্যাদি, এগুলি সমস্ত হচ্ছে সলিড ওয়েস্ট। অপরদিকে লিকুইড ওয়েস্ট, যেটাকে এফ্লুয়েন্ট বলা হয়, এফ্লুয়েন্ট, এই এফ্লুয়েন্টটা হচ্ছে ওই শহরের নালা বা গাটার যেগুলোকে বলে, সেই গাটারের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, এইটাকে যদি ম্যানেজ করা না যায়, এর সঙ্গে প্রচুর স্লাজ থাকে, পাঁক থাকে, এইগুলিকে, এটা হচ্ছে আমরা বলি লিকুইড ওয়েস্ট। এই লিকুইড ওয়েস্ট, বর্জ্য জল এবং বর্জ্য পাঁক, এই যে জিনিসটা, এটা নিয়ে লিকুইড ওয়েস্ট। আর এই আগেরগুলো যেগুলো বললাম সেটা হচ্ছে সলিড ওয়েস্ট। তো এইগুলিকে যথাযথভাবে যদি ব্যবস্থাপনা না করা যায়, তাহলে এটা নাগরিক পরিবেশের সব থেকে দুঃসহ সমস্যা হয়ে দাঁড়ায়। মানে একটা নগর একেবারে পুঁতি গন্ধময় হয়ে যাবে যদি তার এই জঞ্জাল অপসারণের ব্যবস্থা, জঞ্জাল ব্যবস্থাপনাটা সঠিক না হয়। এটা তোমরা যারাই শহরে গেছো, সে কলকাতা হোক, মেদিনীপুর হোক, বা অন্য কোনো শহর হোক, যে কোনো শহরে নিশ্চয়ই যেতে আসতে তোমাদের চোখে পড়েছে যে আমাদের শহরগুলি, তৃতীয় বিশ্বের শহরগুলি, সব থেকে বড় সমস্যা হচ্ছে এই সলিড ওয়েস্ট। রাস্তাঘাটে যেদিকে তাকাবে সেদিকেই দেখবে এই উচ্ছিষ্ট বর্জ্য পদার্থগুলি পড়ে আছে। আমাদের একটা ব্যাড হ্যাবিট হচ্ছে, আমরা দোকান থেকে জিনিস কিনি, খাবার দাবার কিনি, চিপসের প্যাকেট কিনি এবং সেটা কনজিউম করি, খাই, আর তৎক্ষণাৎ ওই প্যাকেটটা, মোড়কটা, সেটাকে বর্জন করে দিই, রাস্তায় যেতে যেতে ফেলে দিই, বাস থেকে যেতে যেতে ফেলে দিই, ট্রেন থেকে যেতে যেতে ফেলে দিই। এটা আমাদের একটা সাংঘাতিক ব্যাড হ্যাবিট। আমি একটুও দ্বিধা না রেখে বলছি, ভারতবাসীর একটা মস্ত বড় সমস্যা এটা। খুব কম মানুষ আছেন, খুব কম সচেতন মানুষ আছেন, যিনি ওই মোড়কটিকে নিজের সঙ্গে রাখেন এবং যথাযথ জায়গায় ডাস্টবিনে নিয়ে গিয়ে বা লিটার বিনে নিয়ে গিয়ে তিনি ফেলেন। আমি জানি আমার ছাত্রছাত্রীদের মধ্যেও এই একই অভ্যেস আছে। এটার ক্ষেত্রে গ্রাম শহরে কোনো তফাৎ নেই। এই যে বর্জন করা, নিজের যেটা ছিল খেলাম আর বাকিটুকু বর্জন করে দিলাম, বর্জন করার জন্য আমাদের গোটা দেশটাই যেন একটা ডাস্টবিন, আমরা যেখানে খুশি ফেলে দিই জিনিসটা। তো এই হ্যাবিটটা, এই সাংঘাতিক যে সমস্যা তৈরি করে, সেটা শহরে গেলে আরো পরিচয়। আজকে গ্রামগুলোও কম বেশি এই সমস্যায় ভুগছে। আমাদের মহাবিদ্যালয়ে যাওয়ার পথের দুপাশটার দিকে তাকালেও এখন আমি দেখতে পাই যে এই ধরনের প্লাস্টিক বর্জ্য কিভাবে ছড়িয়ে রয়েছে। প্লাস্টিক বর্জ্য এই সলিড ওয়েস্টের মধ্যেই পড়ে। একটা যে কোনো জায়গাতে আমরা শহরে বা গ্রামে যদি আমরা একটা সমীক্ষা করি, ক্ষেত্র সমীক্ষা করি, শহরে খুব বেশি, গ্রামে একটু কম, কিন্তু পাবো। আমরা যদি মাটির উপরে পড়ে থাকা বা মাটির 1 ফুট গভীরের মধ্যে থাকা বর্জ্য পদার্থগুলোকে দেখি, তাহলে দেখব তার মধ্যে এই ধরনের ওয়েস্ট প্রচুর পরিমাণে পড়ে রয়েছে। এখন ঘটনা হচ্ছে যে যেখানে বিপুল সংখ্যক জনসমাগম প্রতিদিন হয়,
সেখানে বর্জ্য উৎপাদন হবে, এটাকে বন্ধ করা যাবে না। বর্জ্যের উৎপাদনকে আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই বর্জ্যকে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি। বর্জ্য ব্যবস্থাপনার অনেকগুলি দিক আছে, সেগুলোতে আমরা একটা একটা করে যাব। কিন্তু এই বর্জ্য, এটা একটা নাগরিক পরিবেশে কত বড় সমস্যার সৃষ্টি করতে পারে সেটা বোঝা যায় যখন ওই দুদিন পুরসভার লোক, যারা এই সাফাই কর্মী, তারা স্ট্রাইক ডাকে। আমাদের মধ্যে একটা প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তিটার একটা গালভরা নামও আছে, নিম্বি সিন্ড্রোম। নিম্বি, এটা একটা অ্যাক্রোনিম, ছোট করে বলা কথা। পুরোটা করলে নিম্বি শব্দটার অর্থ হয় নট ইন মাই ব্যাক ইয়ার্ড। নট ইন মাই ব্যাক ইয়ার্ড, আমার ঘরটা পরিষ্কার থাকলেই হলো, বাকিটা কি আছে আমার দেখার দরকার নেই। তাই আমরা কি করি, অনায়াসে নিজের বাড়ি পরিষ্কার করে বাড়ির যা কিছু বর্জ্য নিয়ে গিয়ে একটা প্লাস্টিক প্যাকেটে মুড়ে বা না মুড়ে নিয়ে গিয়ে রাস্তায় ঢেলে দিয়ে আসি। প্রতিবেশীর একটা ফাঁকা জমি পড়ে আছে, তাতে ছুঁড়ে ফেলে দিই। এটাকে বলে নিম্বি সিনড্রোম। আমার না থাকলেই হলো, আমার ঘরটা পরিষ্কার আছে, বাস, দ্যাটস এনাফ। তো এই রোগের শিকার ভারতবর্ষের আপামর জনসাধারণ। আর ঠিক সেই কারণেই ভারতবর্ষের শহরগুলিতে সব থেকে বড় এনভায়রনমেন্টাল প্রবলেম হচ্ছে এই সলিড ওয়েস্ট। অথচ এই সলিড ওয়েস্ট যেটা পড়ে থাকছে সে হাজারো সমস্যার সৃষ্টি করছে। আমাদের একটা মস্ত বড় সমস্যা আর একটি হচ্ছে কি, আমরা ওয়েস্ট সেপারেশন করতে শিখিনি এখনো পর্যন্ত। বর্জ্যকে তার উৎসেই, শুরুতেই ভাগ করে ফেলতে হয়। যেমন ধরো সলিড ওয়েস্টের কথা যদি বলি, সলিড ওয়েস্টের মধ্যে কিছু আছে বায়োডিগ্রেডেবল, কিছু আছে নন বায়োডিগ্রেডেবল। যেমন ধরো বাড়িতে ব্যবহৃত এই তরি তরকারি, সবজি, মাছ, মাংস ইত্যাদির যে উচ্ছিষ্ট অংশ, খোসা বা বর্জন করি আমরা যে অংশগুলিকে, পচে যাওয়া খাবার, খারাপ হয়ে যাওয়া খাবার, কিংবা ওই ইঁদুর ইত্যাদি অমুক তমুক, এগুলি ছোট ছোট প্রাণীর মৃতদেহ, এগুলিতে সবই হচ্ছে বায়োডিগ্রেডেবল, পচনশীল। অপরদিকে এই প্রতিদিনের যে বর্জ্য বাড়িতে আমরা উৎপাদন করছি, সৃষ্টি হচ্ছে, যেমন ধরো বিভিন্ন জিনিস কিনে এনেছি, তার মোড়ক, সেই মোড়কগুলোর মধ্যে কাগজ যদি থাকে তাহলে সেটি হবে বায়োডিগ্রেডেবল। আর যদি প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা অন্য কোনো বস্তু, ফয়েল থাকে, তাহলে সেটা হবে নন বায়োডিগ্রেডেবল। আমরা যে ওষুধপত্র খাই তার যে শিশি, বোতল কিংবা যে ওই রাংতাগুলো, এগুলি সবই হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। এর মধ্যে কিছু আছে প্লাস্টিক, কিছু আছে মেটাল। তো প্রাথমিকভাবে আমাদের দরকার হচ্ছে যে এই বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবলকে সেপারেট করা। যদি সেপারেট করতে পারি তাহলে আমাদের যারা কালেকশন করতে আসবেন তাদেরও দুটি আলাদা পাত্র থাকবে, একটি হচ্ছে বায়োডিগ্রেডেবল, একটি হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। সেখানে আমরা আলাদা আলাদাভাবে ফেলতে পারবো। কিন্তু আমরা তো সেসব করব না, আমরা সবগুলোকে একসঙ্গে নেব। সেখানে ওই পুজোর ফুলও থাকবে, তরি তরকারি, পচা মাছের কানকও থাকবে, আবার শিশি বোতলও থাকবে, কাঁচের জিনিসও থাকবে। সবগুলোকে একসঙ্গে মুড়ে বা একটা বালতিতে করে নিয়ে গিয়ে আমরা রাস্তার পাশে ঢেলে দিয়ে চলে আসবো। ফলে যারা এই বর্জ্য ব্যবস্থাপনার কাজ করবেন, তাদের একটা সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং তারা শেষ পর্যন্ত করতে পারবেন না। তারাও হাল ছেড়ে দিয়ে সমস্তটা নিয়ে গিয়ে একটা জায়গায় ডাম্প করে দেবেন। অথচ এই যে মিশ্রণটা তৈরি হলো, এই মিশ্রণের মধ্যে কি সমস্যা হলো না, দেখুন এই যে পচনশীল পদার্থগুলো, সেগুলো যদি দীর্ঘক্ষণ বাইরে পড়ে থাকে খোলা হাওয়াতে, সেখানে ক্রমশ বিভিন্ন ধরনের জীবাণুর জন্ম নেবে এবং সেই জীবাণুগুলি পরবর্তী সময় মাছি, মশা ইত্যাদি বাহিত হয়ে সেগুলি গিয়ে আমাদেরই স্বাস্থ্যের অবনমন ঘটাবে, ক্ষতি করবে।
এই যে ডাবের খোলা, শিশি বোতল, ভাঙা কৌটো, টায়ার ইত্যাদি এগুলোকে ওপেন প্লেসে ফেলে দিলাম, আমরা বর্জ্য নিক্ষেপ করে দিলাম। পুরসভারও সাধ্য নেই সব কিছু তুলে নিয়ে যাবে, বা তারাও নিয়ে গিয়ে একটা জায়গায় জঞ্জাল স্তূপের মধ্যে ফেলে দিল। এগুলিতে এবার বৃষ্টির জল জমবে এবং সেখানে জন্ম নেবে মশা, সেই মশা ছড়াবে মহামারী। আজকে ডেঙ্গু, আজকে ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, আজকে চিকুনগুনিয়া কিংবা আজকে সোয়াইন ফ্লু, এই জাতীয় যে মহামারীগুলো চলছে ক্রমাগত একটার পর একটা, তার পিছনে কিন্তু এই সমস্যা মূলত, এগুলি মূল সমস্যা। দেখবে আজকে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হয়ে যাচ্ছে শুধু এই প্রচার করতে যে যত্রতত্র এই সমস্ত ফেলবেন না জঞ্জাল, ফেললে তার থেকে আমাদের এই সমস্যাগুলি আসে, এই 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 প্রবলেমগুলো তৈরি হতে পারে। তাহলে এটা গেল একটা ছোট আকারে। এবার বৃহৎ আকারে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে সেপারেশন অফ ওয়েস্ট হচ্ছে না, তার ফলে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। ভারতবর্ষে এবং পৃথিবীতে ওয়েস্ট ম্যানেজমেন্ট বললে সবার প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে একটা নিচু জমি খোঁজা হয়, সেটা জলা জমি হতে পারে, এমনকি সেটা কোনো নদী, সেটা কোনো লেক হতে পারে, জলাশয় হতে পারে, এবং সেখানে নিয়ে গিয়ে বৈধ বা অবৈধ উপায়ে এই সমস্ত এই মিশ্রণটাকে, আনসর্টেড যে ওয়েস্ট, সেটাকে নিয়ে গিয়ে ডাম্প করে দেওয়া হলো। বড় বড় গাড়ি এলো, লরি এলো, তাতে করে বুলডোজার দিয়ে বা মানুষে করে তোলানো হলো, তুলিয়ে ট্রাক ভর্তি করা ময়লা, যেটার মধ্যে সলিড ওয়েস্ট আছে, যেটার মধ্যে বায়োডিগ্রেডেবল, নন ডিগ্রেডেবল সবই আছে, নিয়ে গিয়ে এক জায়গায় জড়ো করা হয়। কমনলি এগুলোকে ধাপার মাঠ বলা হয়। পৃথিবীতে বেশিরভাগ জলাজমি নষ্ট হচ্ছে আজকে এই জঞ্জাল ডাম্পিংয়ের মাধ্যমে। তো এবার কি হবে, ওই মিশ্রণের মধ্যে বায়োডিগ্রেডেবল অংশগুলো দেখা যাচ্ছে যে সেগুলো ক্রমশ পচছে, পচে পচে মিথেন গ্যাস তৈরি হচ্ছে। এই মিথেন গ্যাস অত্যন্ত দাহ্য, সে বাতাসের সংস্পর্শে এসে ধরে যাচ্ছে, আগুন জ্বলে যাচ্ছে। কোথাও কোথাও ব্যাকটেরিয়াল অ্যানারোবিক রিয়াকশনের ফলে এত উত্তাপ তৈরি হচ্ছে যে ওই স্তূপের মধ্যে থাকা প্লাস্টিক, থার্মোকল বা অন্যান্য যে সহজদাহ্য কাপড় টাপড় ইত্যাদি আছে সেগুলিতে আগুন ধরে যাচ্ছে। ফলে প্রায়শই দেখবে এই ধরনের যে ধাপার মাঠ যেগুলিকে বলে, বা জঞ্জালের যে গ্রাউন্ড, সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়া মানে সাংঘাতিক বিষাক্ত বিভিন্ন ধরনের যে পুড়ে তৈরি হচ্ছে ধোঁয়া, সে ভয়ঙ্করভাবে দূষণ ঘটাচ্ছে। তো এই কারণে বলা হয় যে সলিড ওয়েস্ট আমাদের শহরগুলির সব থেকে বড় সমস্যা। আমরা এই বিষয়ে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পরবর্তী একটি ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করব। নেক্সট চলে আসছে ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। আরো বেশি করে আবাসন দরকার, আরো বেশি করে অফিস বিল্ডিং দরকার, আরো বেশি বেশি রাস্তাঘাট দরকার, অ্যামিউজমেন্ট পার্ক দরকার, সিনেমা হল দরকার, নতুন মল তৈরি হবে। এই যে এত সব হবে, তার জন্য জমি কোথায় পাওয়া যাবে? শহরের মধ্যে যেটুকু ফাঁকা স্থান আছে, যেটুকু সবুজ আছে, সেটুকুকে ধ্বংস করা হচ্ছে। ধ্বংস করে সেখানে একের পর এক কংক্রিট স্ট্রাকচার গড়ে তোলা হচ্ছে। আমাদের ফ্যালাসিটা এই জায়গাতে, আমরা বড় বড় গাছ কেটে ফেলে সেখানে শহর বানিয়ে তারপরে সেখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছি। আমরা ডিভাইডার মধ্যে ছোট ছোট ফুল গাছ লাগাচ্ছি, বলছি বাড়িতে টবে গাছ লাগাচ্ছি, এইভাবে বৃক্ষরোপণ করছি। আদতে কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। মাটির অতিরিক্ত ব্যবহার, মাটির যে ক্যারিং ক্যাপাসিটি তার থেকে বেশি আমি তার উপরে চাপ দিয়ে ফেলছি, যার পরিণাম দেখো যে সমস্ত পাহাড়ি শহরগুলো আছে সেখানে ধসের সমস্যা। তুমি যোশীমঠের দিকে তাকাও, তুমি নৈনিতালের দিকে তাকাও, তুমি দার্জিলিংয়ের দিকে তাকাও, তুমি সিমলার দিকে তাকাও, গ্যাংটকের দিকে তাকাও, প্রত্যেকটি শহরই কিন্তু এই ওভার এক্সপ্লয়টেশন, মাটির যা ক্যারিং ক্যাপাসিটি তার থেকে বেশি চাপ সে নিয়ে ফেলেছে। তার ফলে মানুষ তার উপরে এত বহুতল তৈরি করেছে, তার ফলে ক্রমাগত ধস নামছে। আজকে শহরাঞ্চল প্রত্যেকটি, পৃথিবীর সমস্ত বড় শহরে জলতল এত নেমে গেছে যে অনেক নিচ থেকে জল পাম্প করে তুলে আনতে হচ্ছে। সেই জল সাফিসিয়েন্ট নয়, সেই জলের পরিমাণটা সাফিসিয়েন্ট নয়, সেই জলের কোয়ালিটিটাও সবসময় ভালো নয়। এবং সব থেকে বড় কথা, এই অনেক নিচ থেকেও, মাটির অনেক গভীরে নেমে যাওয়া জলস্তর থেকে জল তুলে আনতে গিয়ে অনেক বেশি শক্তি আমাদেরকে খরচ করতে হচ্ছে।
ইলেকট্রিক খরচ অনেক বেড়ে যাচ্ছে। ফলে এই ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সটা এখানে অত্যন্ত একটা বড় সমস্যা হিসেবে দেখা যাচ্ছে। আজকে অলরেডি এই গ্রীষ্মকাল যে পড়ছে, এখানে আমরা দেখব যে মধ্য ভারতের বড় বড় যে শহরগুলো আছে, এই ধরো বেঙ্গালুরু আছে, এই ধরো ভোপাল আছে, এই ধরো তোমার এদিকে বলো হায়দ্রাবাদ, এই সমস্ত জায়গাগুলো, এখানে জলসংকট এত তীব্র অবস্থায় পৌঁছে যাচ্ছে, মাটির নিচ থেকে তো জল পাওয়া যাচ্ছে না, যেটুকু সারফেস ওয়াটার ছিল সেইগুলো শুকিয়ে যাচ্ছে, এবং আমাদেরকে রেলগাড়ি করে, যেমন খনিজ তেল নিয়ে যাওয়া হয় ট্যাঙ্কারে করে, সেরকম কিন্তু রেলগাড়িতে করে ওই চাপিয়ে দেশের পূর্বাঞ্চল থেকে, এগুলো আমাদের এইসব পূর্বাঞ্চলের সব জায়গা হচ্ছে ওয়াটার সারপ্লাস রিজিয়ন বলা হয়, এখান থেকে জল ভরে নিয়ে যাওয়া হচ্ছে। কত খরচ ভাবো তো। বেঙ্গালুরু শহরে তুমি যদি যাও, দেখবে এমন সব মহল্লা আছে, বেশ যেটাকে আমরা বলি সোজা কথায় বেশ উচ্চবিত্ত মহল্লা, কিন্তু সেখানেও সপ্তাহে 2 দিন জলের ট্যাঙ্কার আসে, সেই ট্যাঙ্কার এলে লাইন পড়ে যায় বালতি হাতে, মানুষ দাঁড়িয়ে পড়েন, এবং সেখানে প্রত্যেক পরিবার পিছু 2টো 10 লিটারের বালতি ভরে দেওয়া হয়, 20 লিটার জল দেওয়া হয়। এই 20 লিটার জল দিয়ে সেই পরিবারকে অন্তত 2টি দিন চালাতে হবে। তাহলে এই যে সংকট, এই সংকট কিন্তু এই ওভার এক্সপ্লয়টেশন অফ ন্যাচারাল রিসোর্সেসের ফলেই তৈরি হয়েছে। আমরা আমাদের যে প্রাপ্তব্য সম্পদ, সেই সম্পদকে প্রথমত রক্ষা করতে পারিনি, দ্বিতীয়ত তার যে ওয়াইজ ইউটিলাইজেশন সেটা আমরা করিনি, তার ফলটা আজকে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম ক্রমশ ভুগছে। নেক্সট হচ্ছে নন অ্যাভেলেবিলিটি অফ ওপেন স্পেস। অলরেডি এটা কিছুটা আলোচনা করে ফেলেছি। যত প্রয়োজন বাড়ছে তত একটু একটু করে আমাদের শহরের যে ফাঁকা স্থানগুলি সেগুলি ভরাট হয়ে যাচ্ছে, অথচ একটা শহরকে সুস্থভাবে থাকতে গেলে তার কতগুলো আমাদের যেমন জাতীয় নিয়ম রয়েছে, জাতীয় যে নাগরিক মিশন রয়েছে, তার কতগুলি নিয়ম রয়েছে যে কত জনসংখ্যা পিছু কতটা ফাঁকা স্থান দরকার। শহরের প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ, একটি করে পার্ক, একটি করে জলাশয়, এগুলি থাকার দরকার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সব থেকে আগে কোনটা নষ্ট হচ্ছে জানো? জলাশয়। কলকাতা শহরের যদি তুমি 20 বছরের তফাতে সমীক্ষা করো, তাহলে দেখবে যে 20 বছর আগে যদি 100টি জলাশয় থেকে থাকে, তাহলে 20 বছর পরে তার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মাত্র 30-35-এ। বাকিগুলিকে বুঝিয়ে ফেলা হয়েছে, নষ্ট করে দিয়েছে পারপাসফুলি, ইন্টেনশনালি। যদিও আমাদের জাতীয় আইন অনুযায়ী জলাশয় এইভাবে বুঝিয়ে ফেলা যায় না, কিন্তু যত্রতত্র এইভাবে কিন্তু নষ্ট করা হচ্ছে। ভারতবর্ষের সমস্ত শহরে গেলে তুমি একই অবস্থা দেখতে পাবে। এই একটু আগে আমি একটা রিপোর্ট দেখছিলাম, মুম্বাই শহরের জলের উৎস, মুম্বাই শহরের জলের মূল উৎস একটা লেক, একটা ন্যাচারাল লেক, পাওয়াই বলে একটা অঞ্চল আছে, মুম্বাই শহরের মধ্যেই পড়ে। পাওয়াই লেক একটা বিরাট বড় ন্যাচারাল রিজার্ভয়ার। তো আজকে পাওয়াই লেকটা নষ্ট হতে বসেছে। সেখানে এত পরিমাণে ওই পুরসভার জঞ্জাল এনে ফেলা হচ্ছে যে পাওয়াই লেকে ন্যাচারাল ইকোসিস্টেম যেটা, সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার মুখে। অথচ দেখো, এই জলাশয়টার উপরে নির্ভর করে মুম্বাই মেট্রো সিটির অত মানুষ, তাদের জল সরবরাহ। মানুষ এমনই অবিবেচক যে সেটাকে ক্রমশ সে ধ্বংস করে ফেলছে। শহরের মধ্যেকার যে পার্কগুলি কেবল যে শিশুদের খেলার জন্য ব্যবহার হয় তা না, সেখানের যে গাছপালা সেগুলি একটা ইকোসিস্টেমকে প্রোভাইড করবে, তারা অক্সিজেন প্রোভাইড করবে, সেজন্য ওপেন স্পেস রাখা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সময়ে এই সমস্যা খুব গভীর ছিল, সেটার থেকে ওরা অ্যাড্রেস করতে পেরেছে, এবং আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি শহরের মধ্যে দরকার হলে বাড়িঘর ভেঙে দিয়ে সেখানে ওপেন স্পেস বাড়িয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক শহরের মধ্যে একটা নিউ ইয়র্ক তো বিশ্বের সব থেকে ব্যস্ত শহর, তো নিউ ইয়র্ক শহরের মধ্যে একটা আস্ত অরণ্য রয়েছে। আমরা কল্পনা করতে পারি? আমরা কিন্তু ক্রমাগত আমাদের দেশে যদি আমরা আরবানাইজেশন দেখি, নগরায়ন দেখি, তাহলে দেখবো যে আমরা একটা জিনিসেই বিশ্বাস করি যে আরো গাছ কাটো, আরো বড় বড় রাস্তাঘাট তৈরি করো, আরো বড় বড় বিল্ডিং তৈরি করো। একটা সময় পর্যন্ত হরাইজন্টাল
ডেভেলপমেন্ট চলেছে। আজকে যেহেতু আর পাশের দিকে বাড়ার সুযোগ হচ্ছে না, কলকাতা শহর ফর ইনস্ট্যান্স আমি যদি ধরি, কলকাতা শহরের পূর্ব দিকে আছে জলাভূমি, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, আর পশ্চিম দিকে আছে গঙ্গা। ফলে পূর্ব পশ্চিমে এই শহরটা বাড়ার সুযোগ পায়নি। একটা সময় ছিল, আজ থেকে একটা দুটো দশক আগেও আমি যদি ফিরে যাই, এমনকি এখনো অবৈধভাবে পূর্ব কলকাতা জলাভূমি বুঝিয়ে সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু তবুও বলবো যে বর্তমানে মানুষের মধ্যে সচেতনতা অনেকটা বেড়েছে এবং নানা ধরনের পরিবেশবাদী সংগঠনগুলো তাদের আন্দোলন একটা প্রভাব ফেলেছে। আমাদের গ্রিন বেঞ্চ তৈরি হয়েছে, গ্রিন আদালত তৈরি হয়েছে। তার ফলে কিন্তু এই ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতা জলাভূমিকে বুঝিয়ে সেখানে আবাসন তৈরি, এটা অনেকটা বন্ধ হয়েছে। এমনকি 5 বছর আগেকার কথা বলছি, একটা যুগান্তকারী রায় তৈরি হয়েছিল, একটা খুব হাই ক্লাস বিল্ডিং তৈরি হয়ে গিয়েছিল। কোর্ট রায় দিয়েছিল, গ্রিন বেঞ্চ রায় দিয়েছিল যে ওটাকে ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলে আবার জলাভূমি ফিরিয়ে দিতে হবে। তো এর ফলে ক্রমাগত উত্তর দক্ষিণে শহর বেড়েছে। আজকে যদি কলকাতা শহরকে দেখো, লম্বাটে হয়ে গেছে। এই লম্বাটে শহর আর বাড়ার জায়গা না পেয়ে এবার উপর দিকে বাড়ছে। তাও কলকাতা তো কম, তুমি যদি মুম্বাই শহরে যাও, মুম্বাই ভারতবর্ষের ব্যস্ততম শহর, ভারতবর্ষের ইকোনমিক ক্যাপিটাল বলা হয়। তো সেখানে আমাদের কলকাতা শহরে লম্বা লম্বা বাড়িগুলো আমরা দেখি 10 তলা 12 তলা, খুব বেশি হলে এখন 25 তলা, রিসেন্টলি 60 তলা বিল্ডিং তৈরি হয়েছে। শুনছি নাকি আমাদের নিউ টাউন, কলকাতা নিউ টাউনে 100 তলা বিল্ডিং তৈরি হবে। কিন্তু মুম্বাই গেলে তুমি দেখতে পাবে মুম্বাইয়ে অ্যাভারেজ বিল্ডিংগুলোই হচ্ছে, সেগুলো হচ্ছে 50-60 এরকম করে ফ্লোর, অর্থাৎ টাওয়ারিং কনস্ট্রাকশন। এবার যত তুমি উঁচু 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 বিল্ডিং করবে, তত কি হবে, নিচের দিকে সূর্যালোক পৌঁছবে না, নিচের দিকে বাতাস পৌঁছবে না। এ আমাদের সিন্ধু সভ্যতার সময়কার স্থপতিরা তারা জানতেন এগুলোর কত গুণাগুণ। তারাও শহর নির্মাণ করেছিলেন, তারা কিন্তু সবসময় দেখেছিলেন যে লম্বা লম্বা ক্রিস ক্রস রাস্তা, লম্বা লম্বা এরকম পরস্পরের সঙ্গে ক্রিস ক্রস করছে, একদম ভার্টিক্যালি, একদম 90 ডিগ্রি কোণে। তাতে কি হচ্ছে, তাতে ক্রস ভেন্টিলেশন হয়। শহরের মধ্যে দিয়ে যে বাতাস, সেটা আশপাশ থেকে বয়ে আসা বাতাস শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাইরে চলে যেতে পারে। ফলে শহরের দূষণটা অনেক কমে যায়, বায়ু দূষণ কমে যায়, ধুলোর সমস্যা কমে যায়। কিন্তু আজকে স্থপতিরা এই জায়গাগুলো ভুলে গেছেন। তারা একের পর এক সুউচ্চ গগনচুম্বী অট্টালিকা তৈরি করছেন এবং ক্রমশ যেটা হচ্ছে, মাটির কাছাকাছি আরবান স্পেসটা কিন্তু ক্রমশ নষ্ট হচ্ছে, এনভায়রনমেন্টটা নষ্ট হচ্ছে, বাতাস প্রবাহিত হতে পারছে না, গুমোট গরম হয়ে যাচ্ছে, বৃষ্টি নিচ পর্যন্ত সঠিকভাবে পৌঁছতে পারছে না, বৃষ্টির দাপট পৌঁছতে পারছে না, নিচের দিকের যে গাছপালা সেগুলি ক্রমশ আলোর অভাবে মরে যাচ্ছে। এই নন অ্যাভেলেবিলিটি অফ ওপেন স্পেস আমাদের আরবান এনভায়রনমেন্টের একটা অন্যতম বড় সমস্যা। নেক্সট, এয়ার পলিউশন। বড় করে বলার কিচ্ছু নেই, আমরা জানি যে শহর এবং শিল্পাঞ্চল শহরের সঙ্গে সংযুক্ত, এগুলি হচ্ছে বায়ু দূষণের সর্ববৃহৎ উৎস। কলকারখানার ধোঁয়া, বিভিন্ন গৃহস্থালির থেকে বেরিয়ে আসা ধোঁয়া, বিভিন্ন যানবাহন থেকে বেরিয়ে আসা ধোঁয়া, এবং এদের সঙ্গে সঙ্গে বাতাসে ভাসতে থাকা ধূলিকণা, যেগুলোকে আমরা এসপিএম বলি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা আরএসপিএম, রিইনফোর্সড সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেগুলো ওই বাতাসে থাকাকালীন ক্রমাগত এই যানবাহনের চলাচলের ফলে যে দমক তৈরি হয়, তার ফলে ক্রমশ আরও ভাসতে থাকে। এর দ্বারা শহরাঞ্চলের বাতাস সাংঘাতিকভাবে দূষিত হয়ে রয়েছে। আমরা জানি অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI, অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI, এই যে AQI, এটা প্রত্যেকটি শহরের মাপা হয়। তোমরা ইচ্ছা করলে তোমাদের মুঠোফোন খুলে, যেটা আমাদের WBPCB, তাতে যেতে পারো, বা যেটা CPCB এই সাইটটাতে যেতে পারো। এদের সাইটে যে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল ব্যুরো, এখানে প্রত্যেকটি শহরের এখন রিয়েল টাইম মনিটরিং তুমি পেয়ে যাবে এবং দেখবে যে প্রত্যেকটি শহরের বায়ু সাংঘাতিক দূষিত। কলকাতা শহরের বাতাসের যে দূষণ মাত্রা, তা সহনশীল দূষণ মাত্রার প্রায় 50 থেকে 100 গুণ পর্যন্ত বেশি। অর্থাৎ এই দূষিত যে পরিবেশ,
এই দূষিত পরিবেশ, এই দূষিত বাতাস, যেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড থেকে শুরু করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, বিভিন্ন ধরনের পলিইউরেটেড হাইড্রোকার্বন, নানা ধরনের টক্সিক গ্যাস সেগুলো ভর্তি হয়ে রয়েছে। এই অ্যাম্বিয়েন্ট এয়ার, এটা মানুষের জীবন ধারণ করার পক্ষে অত্যন্ত অনুপযোগী। আজকে তৃতীয় বিশ্বের শহরগুলিতে, ভারতবর্ষের শহরগুলিতে মহামারীর মতো ছড়িয়ে গেছে শ্বাসকষ্টের রোগ। সব থেকে বেশি কারা এর শিকার জানো? সব থেকে বেশি শিকার, শুনলে অবাক হয়ে যাবে, শহরের শিশুরা। শিশুরা যেহেতু ছোট ছোট হয়, তারা যেহেতু মাটির আরো কাছে থাকে, আর মাটির ওই নিচের স্তরে সব থেকে বেশি দূষক পদার্থের কনসেন্ট্রেশন, ঘনত্ব সব থেকে বেশি। ফলে আজকে শহরের শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জিক রাইনাইটিস বা ফুসফুসের বিভিন্ন ধরনের যে সমস্যা, নিউমোনিক টেন্ডেন্সি অত্যন্ত বেড়ে গেছে। এটার মূল দায়ী কিন্তু এই এয়ার পলিউশন, এই শহরের এনভায়রনমেন্টের সব থেকে বড় সমস্যা। নেক্সট হচ্ছে নয়েজ পলিউশন। এই যে এত মানুষ, তাদের যাতায়াতের জন্য যে গাড়ি ঘোড়া, সে গাড়ি ঘোড়ার জন্য উপযুক্ত রাস্তা নেই। কলকাতা শহরের কম বেশি 6% ভূমি রাস্তার জন্য নিবেদিত, কিন্তু একটি শহরের অন্তত 30% ভূমি রাস্তা হওয়া দরকার। এবার তুমি কল্পনা করে নাও যে 30% দরকার ছিল, আছে 6%, এই যে 24%-এর ঘাটতি, সেটা কি করে পূরণ করবে? উল্টে জনসংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে, রাস্তাঘাট তো প্রতিদিন বাড়ছে না। হ্যাঁ, নতুন নতুন কিছু ফ্লাইওভার তৈরি করা হয়েছে, এলিভেটেড করিডোর তৈরি করা হয়েছে ঠিকই, কিন্তু সেটা যথেষ্ট নয়। এলিভেটেড করিডোরগুলো সাময়িক একটি স্থান থেকে অন্য স্থানের মধ্যে যাতায়াতটাকে দ্রুত করতে পারে, কিন্তু সামগ্রিকভাবে ট্রাফিক কনজেশনকে আটকাতে পারে না। এবং কেন ট্রাফিক কনজেশনের কথা এতবার বলছি এই কারণে যে আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কেন দেখতে পাচ্ছি না বলো তো? আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় চলে গেল প্রেজেন্টেশনটা? এই তো পেয়েছি। তো কেন বলছি ট্রাফিকের কথা? কারণ ট্রাফিক থেকেই সব থেকে বেশি নয়েজ পলিউশন হয়। একে তো ইঞ্জিনের শব্দ আছে, ইঞ্জিন রেভিং এর যে সাউন্ড আছে, তাছাড়া হচ্ছে এই ধরনের যখন খুব মৃদু গতিতে, সম্মুখ গতিতে ট্রাফিক চলতে থাকে বা জ্যামে অসংখ্য সময় আটকে থাকে, মানুষ অধৈর্য হয়ে যায়, হর্ন বাজায়, এগুলোর থেকে সব থেকে বেশি নয়েজ পলিউশন হয়। শহরের চলমান যে রেলের থেকে একটা ব্যাপক পরিমাণের শব্দ দূষণ হয়। এছাড়া শহরে প্রত্যেকটা সময় কোনো না কোনো ধরনের অনুষ্ঠান থাকছে, নানা ধরনের র্যালি থাকছে, বিভিন্ন বিজ্ঞাপনী প্রচার থাকছে, তার ফলে লাউড স্পিকারের ব্যবস্থা, লাউড স্পিকার চালানোর একটা বিষয় থাকে, সেখান থেকেও কিন্তু শব্দ দূষণ ঘটে। মনে রাখা দরকার যে 65 ডেসিবেল হচ্ছে আমাদের সহনশীল মাত্রা। 65 ডেসিবেল শব্দসীমা অতিক্রম করে গেলে আমাদের কান বেশিক্ষণ সেই শব্দ নিতে পারে না। এজন্য আমাদের একটা নিয়ম আছে, আমাদের যে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং যে ভারত সরকার, তাদের কিছু আইন রয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে যে বসতি অঞ্চলে কখনোই 40 ডেসিবেলের বেশি সাউন্ড করা যাবে না। কোন কোন ধরনের কারখানা বসতি অঞ্চলে থাকবে না? হসপিটাল, স্কুল, আদালত, এই সমস্ত অঞ্চলের আশপাশের 100 মিটার জুড়ে হচ্ছে সাইলেন্স জোন। সেখানে কোনো রকম হর্ন বাজানো, কোনো ধরনের লাউড স্পিকার বাজানো, পটকা ফাটানো ইত্যাদি নিষিদ্ধ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মতো দেশে যেখানে নাগরিক অধিকারগুলি ক্ষেত্র অত্যন্ত সীমিত, সেখানে এগুলি খুব একটা কেউ মেনে চলে না। ফলে নয়েজ পলিউশন আমাদের একটা মস্ত বড় সমস্যা। এবং কানের সমস্যা, ইরিটেটেড ফিল করা, শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, চট করে রেগে যাওয়া, সবেতে চিৎকার করা, না বুঝতে চাওয়া অন্যের কথা, এগুলি সবই কিন্তু শহরাঞ্চলের ব্যামো, শহরাঞ্চলের সমস্যা, যার পিছনে বিশেষজ্ঞরা বলছেন এই নয়েজ পলিউশনের একটা মস্ত বড় ভূমিকা আছে। ভায়োলেশন অফ আরবান প্ল্যানিং রুলস, এ কথা আমি বলেছিলাম। আর আনপ্ল্যান্ড আরবান গ্রোথ, অপরিকল্পিত গ্রোথ। আজকে ভারতবর্ষের সমস্ত শহর প্রায় এই ধরনের অপরিকল্পিত নগর বিন্যাসের শিকার। আমি বলেছিলাম যে বস্তি অঞ্চল পড়াতে গিয়ে
যে এই ধরনের মানুষ যারা আসছেন, যারা স্বল্প আয়, তারা তো কোনো পরিকল্পনা করে একটা বাড়িঘর তৈরি করতে পারছেন না, তারা যত্রতত্র বসে যাচ্ছেন এবং শহর সেইভাবে বেড়ে যাচ্ছে, এবং যার পরিণামে কি হচ্ছে, পুরসভা বাধ্য হচ্ছে সেখানে নাগরিক পরিষেবা দিতে, এবং সেটি আস্তে আস্তে অ্যাডেড অঞ্চল হিসেবে পুরসভার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, শহর কলেবরে বেড়ে যাচ্ছে। কিন্তু ইটস এ নাইটমেয়ার ফর আরবান সিটি প্ল্যানার্স। তাই ভায়োলেশন অফ আরবান প্ল্যানিং এন্ড রুলস, এটা একটা মস্ত বড় সমস্যা। ওয়াটার লগিং, আজকে শহরের বেশিরভাগ অংশ হচ্ছে কংক্রিটে মোড়া, খোলা জায়গা আমরা কিছুই রাখিনি। তাহলে বৃষ্টির যে জল পড়লো, সেই জল শোষিত হবে কোথা দিয়ে? আজকে দেখা যাচ্ছে যে একটা সময় ছিল, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা বলতাম যে কলকাতার জল মাটির নিচে প্রবেশ করে ওইদিকে বারাসাত, এদিকে উলুবেড়িয়া থেকে। আজকে দেখা যাচ্ছে যে বারাসাত উলুবেড়িয়া পর্যন্ত এত কংক্রিটাইজেশন হয়ে গেছে যে কলকাতার জল শোষিত হয় হাসনাবাদ থেকে। এবার ভেবে দেখো যে কোথায় হাসনাবাদ আর কোথায় কলকাতা। মধ্যবর্তী অঞ্চলে আমরা কি করে ফেলেছি না, আমরা সর্বত্র উন্নয়নের নামে ভালো থাকবে ভালো থাকবে পরিষ্কার থাকবে সেইভাবে আমরা কংক্রিট করে ফেলেছি। এই কংক্রিট একটা ইম্পারমিয়েবল লেয়ার, অপ্রবেশ্য স্তর মাটির উপরে, যার ফলে বৃষ্টির জল পড়ার পরে সে শোষিত হতে পারলো না, সে তখন ঢাল বরাবর প্রবাহিত হতে থাকলো। এইবারে এই জলটা কোথা দিয়ে যাবে? জলটা ড্রেনেজ বেসিনের মধ্যে দিয়ে যাবে, ড্রেনেজ পাইপের মধ্যে দিয়ে যাবে, গিয়ে কোথায় পড়বে? হয় জলাভূমিতে পড়বে, নয় আমাদের সমুদ্রে পড়বে, নয় সেটা গিয়ে গঙ্গায় পড়বে, কোনো নদীতে পড়বে। এবার যদি দেখা যায় যে বৃষ্টির ফলে অলরেডি এই সমস্ত জায়গাগুলো জলে ভর্তি হয়ে রয়েছে, তাহলে শহরের জলটা আর নামার সুযোগ পাচ্ছে না। দেখা যায় বর্ষাকালে গঙ্গা ফুলে উঠেছে, গঙ্গায় জল যথেষ্ট বেশি, ফলে যে পাইপগুলো ছিল সেই পাইপগুলো দিয়ে জল আর বাইরে গঙ্গায় গিয়ে পড়ছে না, উল্টে গঙ্গার জল পাইপের মধ্যে দিয়ে শহরের ভিতরে এসে বসে রয়েছে। ফলে যেই বৃষ্টি হচ্ছে সেই জল আর যাওয়ার জায়গা পাচ্ছে না, সেই জল তখন জমে যাচ্ছে। এই আরবান ওয়াটার লগিং এবং চোকিং অফ ড্রেনেজ, একটা অন্যতম কারণ হচ্ছে চোকিং অফ ড্রেনেজ। একবার মুম্বাইতে প্রচণ্ড ফ্লাড হলো, অথচ মুম্বাই হচ্ছে একদম সমুদ্রের উপরে, সমুদ্রের পাশে, সমুদ্রের অত বড় ফাঁকা জমি পড়ে থাকতে সেখানে জল কি করে জমলো? দেখা গেল মানে ড্রেনগুলো এমনভাবে প্লাস্টিক দিয়ে ক্লগড হয়ে গেছে, আটকে গেছে, যে সেই ড্রেন পরিষ্কার করে দেখা গেল যে ড্রেনগুলোর থেকে প্রায় 60 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন বেরিয়ে এলো। তার ফলে ওয়াটার লগিং হচ্ছে। তাহলে ড্রেনেজের প্রবলেম, ড্রেনেজগুলো, যে খালগুলো, কলকাতার যে নিকাশি খালগুলো রয়েছে, আজকেই দেখবে আছে খবরের কাগজে, আনন্দবাজারে, যে মণিখালের সংস্কার এই বর্ষার আগে করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। মণিখাল হচ্ছে একটা নিকাশি খাল, এরকম আমাদের এই খিদিরপুরের খাল আছে, এরকম বাগজোলা খাল আছে। এই খালগুলোতে অন্য সময় বর্জ্য ফেলে ফেলে মানুষ কি করেছে, বুঝিয়ে দিয়েছে। যেই বর্ষা হলো, বৃষ্টি হলো, খাল উপচে গেল, জল বের করার কথা ছিল যে জায়গা দিয়ে, সেই জায়গাটা তো আমরা বুঝিয়ে ফেলেছি। যখন ফেলছি তখন আমাদের খেয়াল নেই, কিন্তু যখন আমার বাড়িতে জল ঢুকে গেছে তখন আমি কিন্তু পুরসভাকে অভিশাপ দিচ্ছি যে তারা ঠিক করে না, তারা কাজ করে না, ইত্যাদি ইত্যাদি। অথচ আমার যে দায়িত্ব সেটা কিন্তু আমরা পালন করি। তো সারা পৃথিবীতে, বিশেষত তৃতীয় বিশ্বের দেশগুলিতে ওয়াটার লগিং একটা বড় সমস্যা রয়েছে। এর সঙ্গে একটা নতুন জায়গা যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। আবহাওয়া, জলবায়ুর পরিবর্তনের ফলে কি হয়েছে না, এখন বৃষ্টিপাতটা ভীষণ ইরাটিক, আমরা বলি অনিয়মিত। বৃষ্টিপাত প্রচুর পরিমাণে অল্প সময়ের মধ্যে ঘটছে। যে বৃষ্টিপাতটা আগে ছিল ডিস্ট্রিবিউটেড, অনেকগুলি দিন ধরে বা অনেকগুলি ঘন্টা ধরে ধীরে ধীরে বৃষ্টিপাতটা হতো, তার পরিবর্তে এখন দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এবং সেইখানেই বড় সমস্যা হচ্ছে, এই জলটা কিন্তু বেরোনোর সুযোগ পাচ্ছে না, সঙ্গে সঙ্গে জল জমে যাচ্ছে, জল জমে বন্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি চেন্নাই ফ্লাড, আমরা দেখেছি মুম্বাইয়ে ফ্লাড, আমরা দেখেছি দিল্লিতে ফ্লাড, আমরা দেখেছি ব্যাঙ্গালোর জলে ডুবে গেছে, আমরা দেখেছি কলকাতায় সামান্য বৃষ্টি হলেই 1 হাঁটু জল, 1 কোমর জল জমে যায়। তো এই পুরোটাই কিন্তু আমাদের আরবান এনভায়রনমেন্টের একটা মস্ত বড় সমস্যা। এর ফলে যে শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে জল থেকে, তাই নয়, এর ফলে প্রচুর বিজনেস ক্ষতি হয়, প্রচুর আর্থিক সমস্যারও সৃষ্টি হচ্ছে।
ট্রাফিক অ্যান্ড ফ্লোটিং পপুলেশন, এটা নিয়ে অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তো আজকে লাস্ট যেটা, সেটা হচ্ছে আনইউজুয়াল রাইজ ইন টেম্পারেচার। আজকে আমরা যেটাকে বলছি যে হিট আইল্যান্ড, আরবান হিট আইল্যান্ড, এটা ওই কংক্রিটাইজেশন, এটা ওই আনপ্ল্যান্ড গ্রোথ অফ আরবান সেন্টার। এই যে আমরা একটু আগে বলছিলাম যে ভায়োলেশন অফ আরবান প্ল্যানিং, আমরা বলছিলাম যে ওপেন স্পেস ক্রমশ কমে আসছে শহরে, আমরা বলছিলাম যে এখান থেকে যে কলকারখানাগুলো আছে সেখান থেকে দূষিত হচ্ছে বাতাস, তার ফলে একটা এরোসলের মেঘ তৈরি হচ্ছে, যারা কি করছে না গ্রিন হাউস এফেক্টের মতো ধরে রাখছে টেম্পারেচার। এই সবগুলি বিষয় একসঙ্গে হয়ে শহরের উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। দিনের বেলায় যে উষ্ণতা প্রবেশ করছে, রাত্রেবেলায় ধুলো এবং দূষণের মেঘ তাকে আটকে দিচ্ছে, সেই টেম্পারেচার বেরিয়ে যেতে পারছে না, সেই উত্তাপটা, হিটটা ক্রমশ ডিসিপিয়েট করে যাওয়ার কথা, সেটা হচ্ছে না। তার উপরে যুক্ত হয়েছে এই অপরিকল্পিত উঁচু উঁচু বাড়িঘরগুলো, যেটা শহরের বায়ু চলাচলটাকে বাধা দিচ্ছে। তার ফলে এই যে বায়ু চলাচল, যেটাকে আমরা বলি অ্যাডভেকশনাল কারেন্ট, এই অ্যাডভেকশনের দ্বারা যে হিটটা ডিসিপিয়েট করে যাবে, ছড়িয়ে যাবে চতুর্দিকের কান্ট্রি সাইডে, সেটাও হচ্ছে না। এর ফলে শহরের পরিবেশটা, শহরের আবহাওয়াটা যদি ধরি, মাইক্রো ক্লাইমেটটা যদি, এটা একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়েছে। যেমন একটা দ্বীপ তার আশপাশের সমুদ্রের থেকে একদম আলাদা হয়, তেমনি শহরগুলো তার আশপাশের গ্রামীণ অঞ্চলের পরিবেশের থেকে একেবারে আলাদা হয়ে যাচ্ছে। একটা তাপগত প্রাচীর তৈরি হয়ে যাচ্ছে, একটা কাল্পনিক অদৃশ্য প্রাচীর যেন বাতাসের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি শহরগুলোতে অস্বাভাবিক হারে উষ্ণতার বৃদ্ধি ঘটেছে। তুমি যদি আজকে আমাদের যে ইউএনওর একটা সাইট রয়েছে যেখানে এই আরবান হিট ম্যাপ দেওয়া হয়, তুমি যদি সেই হিট ম্যাপগুলো দেখো তাহলে দেখবে বিগত 30 বছর 40 বছরে তুমি যদি দেখো তাহলে দেখবে যে ক্রমাগত শহরাঞ্চলগুলোতে অ্যাব্রাপ্টলি টেম্পারেচার বাড়ছে, এবং তার পিছনে কিন্তু এই অপরিকল্পিত নগর বৃদ্ধি এবং সবুজের ধ্বংস এবং এই ওপেন স্পেস নষ্ট হওয়া একটা বড় কারণ। এবং তার ফলটা কি হচ্ছে, আজকে দেখো যে শহরের বাইরের যা তাপমাত্রা আর শহরের যে তাপমাত্রা, তার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি মিনিমাম তফাৎ দেখা যাচ্ছে। শহরের মধ্যে আজকের খবরের কাগজে আনন্দবাজারে দেখলাম যে জয়সলমীরের উত্তাপ, জয়সলমীর কোথায়, থর মরুভূমির ভিতরে, জয়সলমীরের উত্তাপ গতকাল সর্বোচ্চ উত্তাপ ছিল 40.6 ডিগ্রি সেন্টিগ্রেড। আর সেখানে আমাদের এই কলকাতা শহরের মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দমদমের টেম্পারেচার মেপেছে, সেখানে দমদমের টেম্পারেচার হচ্ছে 41.7 ডিগ্রি, প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড। কিভাবে এটা সম্ভব হলো? এটি ওই আরবান হিট আইল্যান্ড বা নাগরিক তাপ দ্বীপের ফসল। তো এইভাবে আমরা কিন্তু একটা মস্ত বড় সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এটাও এগেন আমি বলছি ক্লাইমেট চেঞ্জের সঙ্গে সঙ্গে এটা ক্রমশ বাড়ছে। তুমি লক্ষ্য করো যে এই যে প্রলম্বিত গ্রীষ্ম, আজ তো সবে বৈশাখ মাস শুরু হলো, বাঙালির ক্যালেন্ডারে চৈত্র মাস হচ্ছে বসন্তকাল, সেই চৈত্রের শেষ বৈশাখের শুরু, বৈশাখ জ্যৈষ্ঠ এটা হচ্ছে গ্রীষ্মকাল। বৈশাখের শুরু হয়নি যখন, চৈত্র থেকেই একটা প্রচণ্ড দাবদাহ চলছে। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ইন্ডিকেশন। ক্রমশ আমাদের এক্সট্রিমিটি বাড়ছে, তীব্রতাটা বেড়ে যাচ্ছে। বসন্ত বলে আর কিছু থাকবে না, একটা গরম ওই ফেব্রুয়ারির পর থেকে, ফেব্রুয়ারি মার্চ মাস থেকে একটা তীব্র গরম শুরু হয়ে যাচ্ছে। তার ফলে সহজেই অনুমান করা যাচ্ছে শহরগুলিতে আগামী দিনে বসবাস করা বেশ কঠিন হয়ে যাবে এই আনইউজুয়াল টেম্পারেচার রাইজের কারণে। এর প্রতিকার কি? এর প্রতিকার হিসেবে মানুষ ছুটছে এখন এসি লাগাতে, এয়ার কুলার লাগাতে। কিন্তু এসি এয়ার কুলার লাগানো মানে আবার তাপটা বাড়িয়ে দেওয়া, কারণ এসির মাধ্যমে আমি ঘরের ভিতরটা ঠান্ডা রাখতে পারছি, বা আমার গাড়ির ভিতরে এসি চালিয়ে গাড়িটা ঠান্ডা রাখতে পারছি, কিন্তু তার পরিমাণ দ্বিগুণ তাপ আমি বাইরে বের করে দিচ্ছি, যেটা শহরের তাপটাকে আরো অ্যাকিউমুলেট করছে, যুক্ত করছে, এবং তার ফলে তাপ আরো বেড়ে যাচ্ছে। এখন এসি বন্ধ করাটাও কোনো সলিউশন নয়। দীর্ঘমেয়াদী সলিউশনের জন্য আমাদেরকে কি করা দরকার, সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং। সেখানে গাছপালা লাগাতে হবে, সেখানে
ওই যেটা বললাম যে বিল্ডিংগুলো এমনভাবে তৈরি করতে হবে যাতে ক্রস ভেন্টিলেশন হয়, এখানে আরবান ওপেন স্পেস বাড়াতে হবে, এখানে জলাশয়গুলোকে আরও নতুন করে বাড়াতে হবে, যে জলাশয়গুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার জল কি করে, জল সবসময় বাতাসের মধ্যে জলীয় বাষ্প দান করে, এবং জলীয় বাষ্প থাকলে এত তীব্রতা গরমের অত বোঝা যায় না। তো এইগুলি হচ্ছে আমাদের সমস্যা। লাস্ট যেটা যে দুটো জিনিসকে আমি বলে শেষ করব, এগুলো ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে, কিন্তু এই দুটোকে একটু আলাদা করে আমি দেখাচ্ছি। একটা হচ্ছে ই ওয়েস্ট আর একটা হচ্ছে প্লাস্টিক। এই দুটি শহরাঞ্চলের সব থেকে বড় বর্জ্যের সমস্যা, সেই কারণেই আমি একটু আলাদা করে এদেরকে দেখালাম। আজকে সর্বত্র গ্যাজেট ব্যবহার করা হয়, হ্যাঁ, মানে সেটা ওই ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, মোবাইল ফোন, কম্পিউটার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে নাম না জানা এবং জানা এত প্রকৃতির ইলেকট্রনিক দ্রব্য আজকে আছে যেগুলো ছাড়া আমাদের জীবন অচল। কিন্তু এই প্রত্যেকটা দ্রব্যরই একটা নির্দিষ্ট লাইফ স্প্যান রয়েছে। তো মুম্বাই সিটির উদাহরণ এখানে দেওয়া আছে যে মুম্বাই সিটিতে এটাকে বলা হয় ই ওয়েস্টের ক্যাপিটাল। মোটামুটি সারা ভারতবর্ষে বছরে 12.5 লাখ টন এই ধরনের ই ওয়েস্ট বা ইলেকট্রনিক বর্জ্য উৎপাদন হয়, এবং মুম্বাই সিটি একাই করে 96,000 টন। ভেবে দেখো, 96,000 টন এই ধরনের বর্জ্য তৈরি করে। এর ব্যবস্থাপনা করার কোনো সঠিক পদ্ধতি আজ পর্যন্ত ভারতবর্ষে গৃহীত হয়নি, কোনো পলিসি নেই। ফলে যত্রতত্র এগুলিকে ফেলে দেওয়া হয়, এগুলিকে ভাঙা হয়, এর থেকে কিছু অংশকে আবার রিসাইকেল করার জন্য বের করে নেওয়া হয় যেগুলো ভ্যালুয়েবল পার্টস, বাকিটা অল আর ডিসকার্ডেড, এবং এরা প্রত্যেকে হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। আজকে এরা সাংঘাতিক একটা সমস্যা। নেক্সট হচ্ছে প্লাস্টিক। নতুন করে বলার কিছু নেই, মানে আজকের দিনের যদি তুমি বলো যে অসুর, আজকের দিনের যদি বলো দানব, আজকের দিনের ইবলিশ, সবই হচ্ছে প্লাস্টিক। আবার এ হচ্ছে আমাদের পরম বন্ধু, এ আমাদেরকে সবকিছু সস্তায় এনে দিয়েছে, আবার তার পরিণামে আমাদেরকে একটা মারাত্মক পরিবেশ সমস্যা দিয়ে গেছে। আজকে বটলড ওয়াটারটা খুব কমন, আজকে আমরা কেউই খুব বেশি ওয়াটার বটল ক্যারি করি না, করলেও সেটাও প্লাস্টিকে। তো সেই বটল আমরা কি করি, যখন দরকার পড়লো রাস্তা থেকে হাইলি অ্যাভেলেবল, গ্রাম শহর সর্বত্র আমরা জলের বটল কিনে নিই, জল খেয়ে নিই, জল খাওয়ার পরে এই প্লাস্টিকের বটলটাকে ফেলে দিই। এই যে ফেলে দিলাম, এই বটলটার কি হবে? দেখা যাচ্ছে যে টোটাল যে এই পেট বটল, পিইটি পেট বটল বলা হয়, এটা বলা হচ্ছে যে শুধু মুম্বাইতেই 800 টন প্রতিদিন উৎপাদন হয়। জাস্ট ইম্যাজিন, প্রতিদিন মুম্বাই শহর, একা মুম্বাই শহরে 800 টন প্লাস্টিক ওয়েস্ট তৈরি হয় প্রত্যেক দিন। এবার সারা বছরে কত হয় ভেবে দেখো। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে অচিরেই আমরা কিন্তু মাটি দেখতে পাবো না, আমরা শুধু দেখবো সর্বত্র, পৃথিবীর সর্বত্র শুধু প্লাস্টিক প্লাস্টিক আর প্লাস্টিকে ভরে গেছে। এই কথা বলে আজকের ক্লাসটা আমি শেষ করলাম। তোমরা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো।